আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে এসএসসি বায়োলজি চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 হচ্ছে জীবের প্রজনন। ঠিক আছে। তো জীবের প্রজনন এই অধ্যায়টাতে আমরা আসলে ভাগ করবো দুইটা পার্টে। আজকে আমরা পড়বো পার্ট 1। এই পার্ট 1-এ আমরা পড়বো হচ্ছে শুধুমাত্র প্লান্ট রিপ্রোডাকশন এই পার্টটা। এই জীবের প্রজননের দুইটা ভাগে ভাগ করা হয়। আমরা জানি জীবকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, তাই না? আচ্ছা, তো জীবকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, কি কি ভাগ আছে? একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে প্রাণী। তো আমরা আজকে যে পার্টটা কভার করব সেটা হচ্ছে তার উদ্ভিদ পার্টটা। অর্থাৎ আমরা আজকে পড়বো হচ্ছে উদ্ভিদ প্রজনন, অর্থাৎ প্লান্ট রিপ্রোডাকশন। ঠিক আছে। তো এই উদ্ভিদ যে প্রজনন আছে এটাকে যদি আমরা সামনে একটু দেখবো, বাট আমরা এখানে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে উদ্ভিদ যেই প্রজনন করবো সেটা আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে অযৌন, আর একটা হচ্ছে যৌন। তো আমাদের আজকে যে টপিক থাকবে সেটা থাকবে শুধুমাত্র উদ্ভিদের যৌন প্রজনন। অযৌন প্রজনন আমরা আজকে পড়াবো না। কেন পড়াবো না? কারণ অযৌন প্রজনন তোমাদের সিলেবাস বহির্ভূত, আপাতত ক্লাস 9 এর জন্য। এটা আমরা ক্লাস 8 এ পড়ে এসেছি অলরেডি। ঠিক আছে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে উদ্ভিদের যৌন যে প্রজনন আছে শুধুমাত্র সেই পার্টটুকু কভার করা। ঠিক আছে। তো এই ক্লাসটাতে আমরা চেষ্টা করব, এবং তোমাদেরকে কথা দিচ্ছি, যদি পুরো ক্লাসটা খুব মনোযোগের সাথে খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে আজকে যে ক্লাসটা শেষ করার পরে উদ্ভিদের যে রিপ্রোডাকশন আছে এটা এসএসসি লেভেল পর্যন্ত আর তোমাদের দরকার পড়বে না কোনো জায়গায় পড়ার। ঠিক আছে। পুরো একটা কনসেপ্ট তোমাদের বিল্ড আপ হয়ে যাবে। এরপর এখান থেকে যে কোশ্চেন করুক না কেন তোমরা বুঝতে পারবা যে আসলে কোশ্চেনটা কি থেকে করেছে এবং সেটা কিভাবে অ্যান্সার করা লাগবে। ঠিক আছে। তো আজকে শুধুমাত্র আমরা প্লান্ট রিপ্রোডাকশন পার্ট 1 এইটার কনসেপচুয়াল ক্লাস হবে। এটা শুধুমাত্র কনসেপ্টটা বুঝবো, প্রত্যেকটা ধাপ বুঝবো। এখানে কোনো এমসিকিউ এবং সিকিউ সলভ করবো না। ওকে। তো আমরা আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আমি আবারও বলছি, যদি ক্লাসটা খুব মনোযোগের সাথে করো তাহলে এসএসসি লেভেলের এই অধ্যায়ে যা কিছু দেওয়া আছে এবং যা কিছু দেওয়া নাই কিন্তু তোমার জন্য দরকার, প্রত্যেকটা টপিক 1 বাই 1 তোমাকে আমি ধরে ধরে শেখাবো। ঠিক আছে। তো আমরা প্রথমে আসি যে প্রজনন বলতে আসলে আমরা কি বুঝি। কারণ যেহেতু আমরা এখানে পড়ছি হচ্ছে প্রজনন নিয়ে কথা বলছি আমরা, তো প্রথম কথা হচ্ছে আসলে আমরা প্রজনন বলতে কি বুঝি। খুব সহজ কথা, প্রজনন হচ্ছে সেই প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা জীব, হইতে পারে সেটা একটা উদ্ভিদ, হতে পারে সেটা একটা প্রাণী, যে কোনো একটা জীব তার মতো আরেকটা জীব তৈরি করে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে প্রজনন। তা আমরা লিখে রেখেছি যে জীব যে প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিরূপ সৃষ্টি করে, প্রতিরূপ মানে হচ্ছে তার মতো আরেকটা, তাকে আমরা বলছি হচ্ছে প্রজনন। তো এই প্রজননের প্রকারভেদ যদি আমরা বলি, প্রজননকে আমরা ভাগ করি দুইটা ভাগে। একটা হচ্ছে যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন। এখন আসলে যৌন প্রজনন বলতে আমরা কি বুঝি আর অযৌন প্রজনন বলতে আমরা কি বুঝি, সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র যৌন প্রজনন কাকে বলে এটা বুঝতে পারি তাহলে অযৌন প্রজনন এমনিতেই হয়ে যাবে। ওকে। তো প্রথমে আসো, যৌন প্রজনন কাকে বলছি। যৌন প্রজনন বলছি সেই প্রক্রিয়াকে যেখানে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন হবে। বুঝছো? কেমন? মনে করো একটা পুরুষ গ্যামেট থাকবে, একটা স্ত্রী গ্যামেট থাকবে, এবং এই দুইটা গ্যামেটের একসাথে মিলন হবে। যেই প্রক্রিয়ার মাধ্যমে হবে সেই প্রক্রিয়াটা হচ্ছে যৌন প্রজনন প্রক্রিয়া। আর যেই প্রক্রিয়ায় এই কাজটা হবে না, এই কাজটা বাদ দিয়ে বাকি অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি তার প্রতিরূপ সৃষ্টি করতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে অযৌন প্রজনন। যেমন যেমন হচ্ছে বার্ডিং হইতে পারে, যেমন হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু ডাল কাটি সেটা থেকে একটা আলাদা উদ্ভিদ পাচ্ছি, তো সেই প্রক্রিয়া হইতে পারে। কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা সহজভাবে আরেকবার বলি, যৌন প্রজনন মানে যে প্রক্রিয়ার মাধ্যমে, যেই প্রক্রিয়াতে দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ঘটে সেটা হচ্ছে যৌন প্রক্রিয়া। আর যেই প্রক্রিয়াতে এই ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন বাদ দিয়ে ঘটে সেটা হচ্ছে অযৌন প্রক্রিয়া। ঠিক আছে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন এই অধ্যায়টা পড়ার আগে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই অধ্যায়ের রোড ম্যাপটা আমাকে বুঝতে হবে। আমি যদি জানি যে আমি আসলে কোথায় পৌঁছাইতে চাচ্ছি, তাহলে অর্ধেক পড়াশোনা আমাদের ওখানেই হয়ে যায়। কেন? কারণ আমি তো জানছি যে এখন আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করবো। কথা বুঝতে পেরেছ? তো আমরা আসলে এই অধ্যায়ের রোড ম্যাপটা বুঝি। সরি। আচ্ছা, দেখো, এই অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে, আমরা অলরেডি বলেছি এই অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে যৌন প্রজনন যে প্রক্রিয়াটা আছে এটা। কথা বোঝা গেছে না? তাহলে যৌন প্রজনন যে প্রক্রিয়াটা আছে আমরা এই অধ্যায়ে সেইটা নিয়ে আলোচনা করব।
যদি সেটা নিয়ে আলোচনা করি, কোশ্চেন হচ্ছে উদ্ভিদের যৌন প্রজনন প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। উত্তর হচ্ছে বীজের মাধ্যমে। আমরা যখন গার্ডেনিং করি বাসা বাড়িতে, তখন আমরা বীজ থেকে গাছ তুলি না? এই যে বীজের মাধ্যমে যে গাছটা পাচ্ছি, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে তার যৌন প্রজনন প্রক্রিয়া। কথা বোঝা গিয়েছে? তাহলে উদ্ভিদ চেষ্টা করবে তার পরবর্তী যে বংশধর সেটা তৈরি করতে কিসের মাধ্যমে? এই বীজের মাধ্যমে। তার মানে আমরা এই অধ্যায় শেষে আসলে কি পেতে চাই? আমরা এই অধ্যায় শেষে যেটা পেতে চাই সেটা হচ্ছে একটা বীজ পেতে চাই। তাহলে আমাদের আলটিমেট গোল এই অধ্যায়ের জন্য একটা বীজ প্রোডাকশন করা। ঠিক আছে? কিন্তু বীজ প্রোডাকশন করতে চাইলেই তো হবে না, কিছু প্রসিডিওর আছে, কিছু প্রসেস আছে, যেগুলো ফলো করে আমাদেরকে এই বীজটা প্রোডাকশন করতে হবে, তাই না? তাহলে কোশ্চেন হচ্ছে, যেহেতু আমরা সংজ্ঞাতে বলেছিলাম, কি বলেছিলাম বলতো, যে উদ্ভিদ যেই প্রক্রিয়ার মাধ্যমে দুটো ভিন্ন ধর্মী গ্যামেট তারা পরস্পর মিলিত হয়, সেটা হচ্ছে যৌন প্রজনন প্রক্রিয়া। তাহলে কোশ্চেনে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন গ্যামেট। বুঝতে পেরেছো? তাহলে ভিন্ন গ্যামেট বলতে কি বোঝাচ্ছি আমরা? একটা পুরুষ গ্যামেট, একটা স্ত্রী গ্যামেট। তাহলে কোশ্চেন হচ্ছে এই গ্যামেট কোথায় পাবো আমরা? এই গ্যামেট কোথায় উৎপন্ন হবে? উদ্ভিদের ক্ষেত্রে এই গ্যামেট প্রোডাকশনের যে অঙ্গ সেটার নাম হচ্ছে ফুল। ঠিক আছে? তাহলে আমরা এই অধ্যায়ে প্রথমে যেটা নিয়ে পড়াশোনা করব, আমরা প্রথমে পড়াশোনা করব একটা আদর্শ ফুল নিয়ে। তারপরে এই ফুলের মধ্যে আমরা দেখব 5টা স্তবক আছে, যে 5টা স্তবকের মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ স্তবক, একটা হচ্ছে পুং স্তবক, একটা হচ্ছে স্ত্রী স্তবক। কেন এই দুইটা গুরুত্বপূর্ণ? কারণ এই পুং স্তবক এবং স্ত্রী স্তবক থেকেই এই গ্যামেট গুলো প্রোডাকশন হবে। পুং স্তবক থেকে আমরা বুঝতে পারছি পুরুষ গ্যামেট তৈরি হবে, আর স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামেট তৈরি হবে। তাহলে একটা আদর্শ ফুল, যেটা কিনা উদ্ভিদের জন্য তার প্রজনন অঙ্গ, সেইটা পড়াশোনা করার পর আমরা কি নিয়ে পড়াশোনা করব? এটার খুবই স্পেসিফিক টপিক, সেটা হচ্ছে পুং স্তবক নিয়ে পড়াশোনা করব, এবং সাথে পড়াশোনা করব হচ্ছে স্ত্রী স্তবক নিয়ে। এখন শুধুমাত্র স্তবক নিয়ে পড়াশোনা করলে কি হবে? না, এই পুং স্তবকে কিভাবে পুরুষ যে গ্যামেট আছে, পুং গ্যামেট আছে, এটা প্রোডাকশন হয়, এবং স্ত্রী স্তবকে স্ত্রী গ্যামেট কিভাবে প্রোডাকশন হয়, এই দুটো জিনিস আমাদেরকে জানা লাগবে। ঠিক আছে? তাহলে এখান থেকে পুং স্তবক পড়ার পর আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে এখান থেকে পুং পুং গ্যামেটের সৃষ্টি দেখবো আমরা। ঠিক একইভাবে স্ত্রী স্তবক থেকে আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে স্ত্রী গ্যামেটের সৃষ্টি। বুঝছো? তাহলে আমরা কি দেখলাম? আমরা একটা আদর্শ ফুল দেখলাম। সেই আদর্শ ফুলের আমরা একটু পরে ক্লাসিফিকেশন করবো, বাট এখানে আমরা একটু সংক্ষেপে দেখি যে এই আদর্শ ফুলের আমরা দুইটা স্তবক পাবো, খুব গুরুত্বপূর্ণ স্তবক, পুং স্তবক এবং স্ত্রী স্তবক। তো এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানবো। দেন পুং স্তবক থেকে কিভাবে পুং গ্যামেটের সৃষ্টি হয় সেটা আমরা জানবো। স্ত্রী স্তবক থেকে কিভাবে স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয় সেটা আমরা জানবো। তাহলে ধরো আমি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি করে ফেলছি, তাহলে কি আমার বীজ তৈরি হয়ে যাবে? না, কারণ পুং গ্যামেট তৈরি হবে এক জায়গায়, স্ত্রী গ্যামেট তৈরি হবে আরেক জায়গায়। তাদেরকে একসাথে নিয়ে আসতে হবে। যেই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আমরা একসাথে নিয়ে আসবো, তাদেরকে আমরা বলি হচ্ছে পরাগায়ন। তাহলে এই যে গ্যামেট প্রোডাকশন করলাম, গ্যামেট প্রোডাকশনের পরে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরাগায়ন। বুঝতে পেরেছো? তাহলে পরাগায়ন কি সর্বশেষ প্রসেস? না, পরাগায়ন যেটা করে সেটা হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই দুটাকে পাশাপাশি নিয়ে আসে, কিন্তু এদেরকে এখনো একসাথে মিক্সড করে না। যেই প্রসেস আছে, যে একটা প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে এই দুটাকে একসাথে কি করবে? ফিউশন হবে। সেই প্রসেসটার নাম হচ্ছে নিষেক। তাহলে এরপর আমরা দেখবো হচ্ছে নিষেক প্রক্রিয়া। এখন নিষেক প্রক্রিয়া হয়ে গেলে কি হয়ে গিয়েছে? হ্যাঁ, যদি নিষেক হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে পাবো দুইটা জিনিস আসলে, সেটা হচ্ছে বীজ এবং কিছু কিছু সময় সাথে ফল। বুঝতে পেরেছ? বীজ পাবো, যদি বীজটা ঢাকা থাকে
তাহলে সেটা হচ্ছে ফল। আর যদি বীজ ঢাকা না থাকে সেটা হচ্ছে শুধুমাত্র বীজ, সেটাকে আমরা বলবো নগ্ন বীজ। আমরা এই বিষয়ে এখন না যাই। তাহলে আমরা দেখলাম আলটিমেট আমাদের টার্গেট ছিল বীজ প্রোডাকশন করা, আমরা কিন্তু বীজ প্রোডাকশন করতে পেরেছি। কিন্তু এই পর্যন্ত আসতে আমাদের কি কি শেখা লাগছে? একদম প্রথমে আমরা দেখছি এই পর্যন্ত আসতে আমাদের প্রথমে শেখা লাগছে যে একটা আদর্শ ফুল সেটা কেমন দেখতে হয়, তার গঠনে কি কি আছে সেই বিষয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। দেন সেখান থেকে খুবই স্পেসিফিক দুইটা যে স্তবক, একটা হচ্ছে পুং স্তবক এবং একটা স্ত্রী স্তবক, এই দুটা স্তবক নিয়ে পড়াশোনা করা লাগবে। এবং এই পুং স্তবক থেকে কিভাবে পুং গ্যামেটের সৃষ্টি হয় সেটা দেখা লাগবে, এবং স্ত্রী স্তবক থেকে কিভাবে স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয় সেটাও দেখা লাগবে। দেন এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একসাথে মিশবে যে প্রক্রিয়ার মাধ্যমে, এক কাছাকাছি আসবে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে পরাগায়ন, সেটা সম্বন্ধে পড়বো। দেন কাছাকাছি আসার পরে তারা একসাথে যে মিক্সড খাবে, একসাথে মিশে যাবে, ফিউশন হবে, সেটা হবে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে। সো আমরা নিষেক প্রক্রিয়াটা দেখবো, এবং এই নিষেক প্রক্রিয়ার পরে আমরা মেনলি দেখবো হচ্ছে কিভাবে বীজ প্রোডাকশন হচ্ছে, কিভাবে ফল প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে? যদি আমরা এটা শেষ করতে পারি তাহলে আসলে আমাদের এই অধ্যায়ের যে পার্টটা নিয়ে আমরা পড়াশোনা করছি, প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ উদ্ভিদ যৌন প্রজনন, সেই পার্টটা শেষ হয়ে যাবে। বোঝা গিয়েছে? তাহলে আমরা আপাতত হচ্ছে এই একটা আদর্শ ফুল আসলে কেমন, আদর্শ ফুলের কি কি অংশ আছে সেই বিষয়টা নিয়ে আমরা এখানে পড়াশোনা করবো। ঠিক আছে? খুব ভালোভাবে অংশটা বুঝবা, কারণ এই অংশটা থেকে অসংখ্য এমসিকিউ দিবে। কথা বুঝতে পেরেছ? এবং এই বিষয়টা বুঝে খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা ফুল দিয়েছি, যে ফুলটা হচ্ছে একটা জবা ফুল। ঠিক আছে? একটা জবা ফুল হচ্ছে একটা আদর্শ ফুল। কেন আদর্শ ফুল? আমরা আদর্শ ফুলের সংজ্ঞা একটু পরে দিলে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই একটা ফুলকে বা একটা আদর্শ ফুলকে আমরা যখন ক্লাসিফাই করব, তার বিভিন্ন পার্টকে আমরা দেখবো, টোটাল 5টা পার্ট বা অংশ আছে। ঠিক আছে? তাহলে ফুল, এই ফুলের অংশ আছে হচ্ছে টোটাল 5টা। এক নাম্বার হচ্ছে পুষ্পাক্ষ। আচ্ছা, যখন বায়োলজি পড়বা চেষ্টা করবা এইগুলোর সাথে যে ইংলিশ টার্ম গুলো আছে সেগুলো একটু শিখে নেওয়া। কেন? কারণ পরবর্তীতে যখন বায়োলজি পড়বা এই বাংলা টার্ম গুলো আসলে কাজে লাগবে না। ওকে? আর বাংলা টার্ম গুলো বেশি একটু কঠিন, একটু অদ্ভুত শুনতে লাগবে। হ্যাঁ, সো চেষ্টা করবা বাংলার পাশাপাশি ইংলিশটা শিখে রাখতে। তাহলে কারণ এই তুমি যত সামনে যখন বায়োলজি তোমার থাকে সাবজেক্ট, তুমি এরপরে এইচএসসি তে পড়বা, দেন ভার্সিটিতে যদি বায়োলজি রিলেটেড সাবজেক্ট থাকে সেখানে তুমি পড়বা। তো তখন দেখবা এই যে কনসেপ্টটা তোমার এখন বিল্ড আপ হচ্ছে, এটা কাইন্ডলি একই রকম, এতে কোনো চেঞ্জ নাই। একটু বড় বড় হচ্ছে, কিছু কিছু ডিটেলসে যাচ্ছে। ঠিক আছে? তো তোমার যদি টার্ম গুলো ঠিক থাকে, আমাদের ক্ষেত্রে সেটা প্রবলেম হয়, আমরা বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু টার্মের সাথে আমাদের গুলিয়ে যায়, তখন তোমাকে ইংলিশে পড়তে হবে, ইংলিশ টার্ম ইউজ করতে হবে। তো টার্ম আমাদের গুলিয়ে যায়, কনসেপ্ট কিন্তু ঠিক আছে, যেহেতু টার্ম গুলিয়ে যাচ্ছে কাজে তখন আমরা ওইটাকে আর আলাদা করতে পারি না। কথা বলছো? এই পড়াগুলো আসলে তখন ওয়েস্ট হয়ে যায়। যাই হোক, আমরা চেষ্টা করবো যেগুলো ইংলিশ জানা যায়, জানা পসিবল বা মনে রাখতে পারি সেগুলো শিখে ফেলবো। ঠিক আছে? প্রথমটা হচ্ছে পুষ্পাক্ষ। 2 নাম্বারটা হচ্ছে বৃতি। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে দলমণ্ডল। 4 নাম্বার হচ্ছে পুংস্তবক। এবং 5 নাম্বার, 5 নাম্বারটাকে আমরা একটু নিচে লিখলাম, 5 নাম্বারটা হচ্ছে স্ত্রী স্তবক। এই টোটাল 5টা অংশ হচ্ছে একটা ফুলের। ঠিক আছে? কয়টা অংশ বললাম তাহলে আমরা এখানে পড়লাম হচ্ছে টোটাল 5টা অংশ। এখন আসো, এই যে 5টা অংশ পড়লাম, এই ফুলের ক্ষেত্রে এই 5টা অংশ কোনটা কোন অংশ এটা আমরা একটু দেখি। তো প্রথমে আসো, প্রথমে হচ্ছে এটা হচ্ছে ফুলের ক্ষেত্রে তার বোটা। এটা ফুলের ক্ষেত্রে তার বোটা। এই বোটা হওয়ার পরে বা বৃন্ত হওয়ার পরে একটা অংশে দেখবা কিছুটা স্ফীত হয়ে গেছে।
স্ফীত মানে হচ্ছে মোটা হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ঠিক আছে? যেমন যেমন পেঁয়াজ, যেমন রসুন, অংশগুলো কেমন দেখবা একটু উপরের দিকে একটু স্ফীত হয়ে যায়, ফুলে যায়, তেমন ফুলে যাবে এই অংশটাতে। এই যে অংশটাতে ফুলে গিয়েছে, এই অংশটার নাম হচ্ছে পুষ্পাক্ষ। এটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ, ঠিক আছে? পুষ্পাক্ষের ইংরেজি হচ্ছে থ্যালামাস। সো এটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ বা থ্যালামাস। 2 নাম্বার, এইটার পরে আরেকটা একটা স্তবক থাকবে, যে স্তবকের কাজ হচ্ছে উপরে যে পাপড়িগুলো থাকবে সেই পাপড়িগুলোকে হোল্ড করে রাখা, ধরে রাখা। তোমরা যখন পেন্সিল কাটো না, পেন্সিল কাটলে এখান থেকে যে অংশটা বের হয়ে যায় সেটাকে তুমি যেভাবে উপর করে রাখো দেখতে কেমন লাগবে? মনে মনে একটা কিছু স্ট্যান্ড, একটা কিছু হোল্ড করে রাখতে পারবে, ওর মধ্যে পাপড়িগুলো এভাবে সাজানো অবস্থায় থাকে। কথা বুঝতে পেরেছো? তো এই যে অংশটা আছে সবুজ অংশ, যেটা হোল্ড করে রাখছে পাপড়িগুলোকে, সেটাকে আমরা বলছি বৃতি। এইটা হচ্ছে আমাদের বৃতি, এই অংশগুলো। এটা কিন্তু পাতা না কিন্তু। তো এটা হচ্ছে বৃতি, টোটালটা হচ্ছে বৃতি, আর এক একটা হচ্ছে আমরা বলি হচ্ছে বৃত্তাংশ। এগুলোকে আমরা বলি হচ্ছে, ইংরেজি বলে হচ্ছে সেপাল। এর পরবর্তীতে এই যে পাপড়ি যে অংশগুলো আছে, পাপড়ি, পাপড়িকে আমরা বলি হচ্ছে দল। আর যেহেতু অনেকগুলো পাপড়ি একসাথে থাকে তাই আমরা এটাকে বলি হচ্ছে দলমণ্ডল, ঠিক আছে? দলমণ্ডলের ইংরেজি হচ্ছে পেটাল। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা দল, এইটা একটা দল, এইটা একটা দল, এইটা একটা দল, ঠিক আছে? এরপরে হচ্ছে পুংস্তবক। পুংস্তবক কোনগুলা? পুংস্তবক হচ্ছে, দেখো এটা একটা ফুল, এই ফুলের মধ্যে আবার আরেকটা ফুলের মতো অংশ রয়েছে না, আরেকটা ফুলের মতো অংশ রয়েছে না, এই যে এখানে রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, এইগুলা হলো পুংস্তবক। পুংস্তবকের ইংরেজি হচ্ছে অ্যান্ড্রয়েশিয়াম, এবং সর্বশেষ হচ্ছে স্ত্রী স্তবক। মাঝখানে যে অংশটা আছে, এই অংশটা, এই যে স্ফীত একটা অংশ, দেন এটা দণ্ডের মতো অংশ আছে এবং এখানে কিছু অংশ আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের আমরা ইংরেজিতে বলি হচ্ছে গাইনেশিয়াম। ওকে, সো আমার সাথে একবার করে বলো, এখানে শেষ হয়ে যাবে। একটা আদর্শ ফুলের কয়টা অংশ থাকে? অংশ থাকে হচ্ছে 5টা অংশ। এই 5টা অংশ কি কি? 1 নাম্বার হচ্ছে পুষ্পাক্ষ, 2 নাম্বার বৃতি, 3 নাম্বার দলমণ্ডল, 4 নাম্বার ভূমিস্তবক, এবং সর্বশেষ হচ্ছে স্ত্রী স্তবক, ঠিক আছে? ওকে, সো আমরা এটার ক্লাসিফিকেশন একটু পরে যাচ্ছি, তার আগে খুব সংক্ষেপে বুঝো, যদি এই 5টা জিনিসই কোনো ফুলে থাকে, 5টাই, তাহলে সেটাকে আমরা বলবো একটা সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার। আর যদি 5টার মধ্যে কোনো একটা অনুপস্থিত থাকে, যে কোনো একটা, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম্পূর্ণ ফুল বা ইনকমপ্লিট ফ্লাওয়ার। বোঝা গেছে কিনা? আমরা এটা ক্লাসিফিকেশনের সাথে দেখবো। তাহলে আশা করি আমাদের একটা আদর্শ ফুলের দেখতে কেমন, আদর্শ ফুলের কি কি অংশ থাকে, তাদের ইংলিশ টার্ম গুলো কি কি আছে, এটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আসো যে এই ফুলকে আমরা কি কিভাবে ক্লাসিফাই করতে পারি সেই জিনিসটা আমরা দেখি। দেখো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, তোমাদের বোঝার সুবিধাতে ছবি দিয়ে রাখা হয়েছে। আমরা প্রত্যেকটা টার্ম এখানে ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। এইগুলা বাদ দিয়েও আরো ক্লাসিফিকেশন আছে, বাট এইগুলা শুধুমাত্র তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? তো যেহেতু শুধু বইয়ে আছে, আমরা চেষ্টা করেছি এইগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য। প্রথমে আসো, প্রথমে হচ্ছে সম্পূর্ণ ফুল। তাহলে একটু আগে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ফুলের সংজ্ঞা দিয়েছে, যে ফুলের 5টা অংশই উপস্থিত থাকবে। কি বললাম? এই যে একটু আগে 5টা অংশ দেখলাম আমরা, এই 5টা অংশ, যদি কোনো ফুলের এই 5টা অংশই উপস্থিত থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে সম্পূর্ণ ফুল, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। উদাহরণ কি আছে? যেমন যেমন তোমরা অলরেডি চিত্র দেখে বুঝতে পেরেছো, জবা। জবা ফুল হচ্ছে একটা সম্পূর্ণ ফুল, কেন? কারণ এখানে 5টা স্তবকী, 5টা অংশ আসলে কি আছে, উপস্থিত আছে, ঠিক আছে? তারপর অসম্পূর্ণ ফুল, এখন তোমরা নিজেরাই পারবা। 5টি অংশে যে কোনো একটি অনুপস্থিত থাকলে
যেমন যেমন হচ্ছে লাউ, যেমন হচ্ছে কুমড়া। ঠিক আছে, তো লাউয়ের ফুল, কুমড়ার ফুল, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অসম্পূর্ণ ফুল। আমরা একটু পরে তোমাদের একটু ট্রিক শিখিয়ে দিব, যে ট্রিক্স দিয়ে তোমরা সম্পূর্ণ, অসম্পূর্ণ, এক লিঙ্গ, উপলিঙ্গ এগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, ওকে। তো এখন আসো এক লিঙ্গ ফুল। সহজ কথা, নাম শুনে বোঝা যাচ্ছে এক লিঙ্গ মানে তার যে কোনো একটা স্তবক উপস্থিত থাকবে, হয় পুংস্তবক থাকবে অথবা স্ত্রী স্তবক থাকবে। ঠিক আছে, তাহলে কি বলবে এক লিঙ্গ ফুল কাকে বলছি আমরা? দেখো, তাহলে যে ফুলে পুম অথবা স্ত্রী স্তবকের যে কোনো একটা উপস্থিত থাকে সেটা হচ্ছে একলিঙ্গ ফুল। তাহলে উভলিঙ্গ ফুল কোনটা? দুটাই উপস্থিত থাকবে, পুং স্তবক থাকবে, স্ত্রী স্তবক থাকবে। তার মানে এই নয় যে দুইটা স্তবক থাকলে মানে দুটাই ফাংশনিং অবস্থায় থাকবে। যদি দুইটাই উপস্থিত থাকে যে কোনো একটা ফাংশনিং হবে, হয় পুং স্তবক ফাংশনিং হইতে পারে অথবা স্ত্রী স্তবক ফাংশনিং হইতে পারে। কথা বোঝা গেছে কিনা? আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে দুইটাই ফাংশনিং হইতে পারে। তাহলে উভলিঙ্গ ফুল কোনটা? নর্মাল যেটা হয় সেটা হচ্ছে প্লান্টের ক্ষেত্রে, তার পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুইটা আসলে ফাংশনিং হয়। ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রাণী যখন আমরা পড়বো তখন আমরা প্রাণী ক্ষেত্রে দেখবো যে তারা উভলিঙ্গ প্রাণী, কিন্তু ওই উভলিঙ্গ প্রাণীগুলো ওরা ফাংশনিং হয় না, যে কোনো একটা ফাংশনিং হয়। হয় যদি তার হয় পুরুষ অংশটা ফাংশনিং হবে অথবা স্ত্রী অংশটা ফাংশনিং হবে। ঠিক আছে, তো আপাতত প্ল্যান্টের জন্য আমরা ধরে নিই সেটা হচ্ছে তার দুইটা অংশ, পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুটাই ফাংশনিং হবে। ঠিক আছে, কেন ফাংশনিং হবে আমরা যখন পরাগায়ন করবো তখন পুরো জিনিসটা আরো ভালো মতো করে বুঝতে পারবো। তো এখন দেখছি তাহলে কি উভলিঙ্গ ফুল কোনগুলা? যে ফুলে পুং অথবা স্ত্রী স্তবক উভয় উপস্থিত থাকবে তাকে আমরা বলবো হচ্ছে উভলিঙ্গ ফুল। এখন জিনিসটা একটু বুঝো, সম্পূর্ণ, অসম্পূর্ণ, একলিঙ্গ এবং উভলিঙ্গ, এই চারটার মধ্যে দুইটা পড়লে পরে বাকি দুটো বোঝা যায়। কেন? প্রথমে আসে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের সংজ্ঞা কি ছিল? যদি পাঁচটায় উপস্থিত থাকে তাহলে সেটা সম্পূর্ণ, যদি যে কোনো একটা মিসিং হয় তাহলে সেটা অসম্পূর্ণ। এখন তুমি আমাকে বলো, ধরো তোমার পুষ্পাক্ষ আছে, বৃতি আছে, তারপরে হচ্ছে দলমন্ডল আছে, এই তিনটা আছে, বাকি দুটা কি কি থাকলো? পুংস্তবক, স্ত্রী স্তবক। ধরো কোনো কোনো ফুলে, যারা একলিঙ্গ ফুল, তাদের হয় পুংস্তবক থাকবে অথবা কি থাকবে? স্ত্রী স্তবক থাকবে। তো ধরো একটা পুংস্তবক আছে, তাহলে স্ত্রী স্তবক থাকছে না, চারটা উপস্থিত, তাহলে এটা কি ফুল? অসম্পূর্ণ ফুল। তাহলে যেটা একলিঙ্গ ফুল এটা আসলে কি ফুল? একটা অসম্পূর্ণ ফুল। বুঝতে পেরেছো? উদাহরণ দেখে একই দিয়েছে, লাউ কুমড়া, লাউ কুমড়া। এবার আসো, প্রথম তিনটা আমাদের উপস্থিত আছে, পরের দুটা কি কি? পুংস্তবক, স্ত্রী স্তবক, দুটাই উপস্থিত থাকে, তাহলে সেটা কি? উভলিঙ্গ ফুল। যেটা উভলিঙ্গ ফুল তাহলে ক্ষেত্র বিশেষে সেটা কি হইতে পারে? সম্পূর্ণ। সবসময় হবে ব্যাপারটা এমন না, বাট নর্মাল সেন্স আমরা কি দেখতে পাচ্ছি? যেটা উভলিঙ্গ ফুল সেটা সম্পূর্ণ ফুল। সবসময় কিন্তু হবে ব্যাপারটা এমন না কিন্তু। তবে তার পুংস্তবক, স্ত্রী স্তবক আছে, বাট তার পুষ্পাক্ষ নাই, তার বৃদ্ধি নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা তারা সম্পূর্ণ বলতে পারবো না। বাট জেনারেল সেন্স আমরা বলছি যে উভলিঙ্গ যে ফুলগুলো থাকবে সেগুলো কি আসলে সম্পূর্ণ ফুল। দেখো উদাহরণ একই দিয়েছে, এটা জবা, এটা হচ্ছে জবা। আরো সহজ করে দিই তোমার জন্য, সেটা হচ্ছে কি, যেই ফুলগুলা, যেই সবজিগুলা নর্মালি দেখবা মাচাতে হয়, বুঝছো? যেগুলো মাচাই হয়, যেমন লাউ, কুমড়া, শশা, এই সবজিগুলোর ক্ষেত্রে নর্মালি তাদের যে ফুলগুলো হয় সেগুলো হয় হচ্ছে একলিঙ্গ ফুল। দেখবে তাদের পুরুষ ফুল আছে, পেঁপে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার শিমুল, এগুলোর ক্ষেত্রে দেখবা তাদের যেই ফুলগুলো হয়, পুরুষ ফুল আলাদা হয়, স্ত্রী ফুল আলাদা হয়। দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, লাউয়ের ক্ষেত্রে দেখলে এইভাবে দেখবা, বুঝছো? লাউয়ের ক্ষেত্রে দেখবা এটা পুরুষ ফুল, এর দেখবা নিচে কোনো কিছু হয় নাই, মানে এখান থেকে লাউ হবে না।
স্ত্রী ফুলের ক্ষেত্রে দেখো নিচে একটা অংশ তৈরি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছি যে এখান থেকে লাভ হয়েছে। এটা কথা বোঝা গিয়েছে। তো এটা হচ্ছে পুরুষ ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল। তাহলে এইভাবে এক লিঙ্গ উৎপলিঙ্গ আমরা চিনতে পারবো, এবং সাথে আমরা চিনতে পারবো সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। এবার আসলে ক্লিপ ফুল। ক্লিপ মানে কোনটা? ক্লিপ মানে হচ্ছে পুরুষ অথবা স্ত্রী উভয় স্তবক অনুপস্থিত। তাহলে যে সকল ফুলে পুরুষ স্তবক থাকবে না, স্ত্রী স্তবক থাকবে না, তাকে আমরা বলবো হচ্ছে ক্লিপ ফুল। এখন কথা হচ্ছে ক্লিপ ফুলের তাহলে উদাহরণ কে আছে? এই ফুলটা খুব পপুলার ফুল আমাদের দেশের জন্য, সেটা হচ্ছে আমরা এটার নাম বলি হচ্ছে কলাবতী ফুল। বুঝছো? এই ফুলটা, এই ফুলটা তোমরা হয়তো দেখেছো, অনেকের বাসা বাড়িতে এটা থাকে। তো কলাবতী ফুল হচ্ছে একটা ক্লিপ ফুল। কেন? কারণ এটার পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুইটাই হচ্ছে অনুপস্থিত। বোঝা গেছে? ওকে। তো বাকি কি কি আছে? বাকি আছে সবৃন্তক এবং অবৃন্তক। সহজ ভাবে বুঝো, সবৃন্তক, বৃন্তক মানে বোটা বোঝাচ্ছে। যেই ফুলে বোটা আছে সেটা সবৃন্তক, যেটা নাই সেটা হচ্ছে অবৃন্তক। এখন তুমি দেখো তো জবা ফুলের ক্ষেত্রে দেখো তো, জবা ফুলের এই অংশটা দেখো, এখানে কি বোটা আছে না? এটা কিন্তু বোটা। এই অংশটা হচ্ছে আমাদের কি ছিল? এই অংশটা ছিল হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে কিনা দেখো, এইটা হচ্ছে বোটা। এই যে অংশ যেটা ফুলে গিয়েছে, এই অংশটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে পুষ্পাক্ষ। তারপরে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের বৃতি। আর এইটা হইলো আমাদের দলমন্ডল। আর এই যে অংশটা আছে, মাঝখানে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবক। এগুলো হচ্ছে আমাদের পুংী স্তবক, আর এই মাথাটা হচ্ছে আমাদের স্টিগমা। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো এগুলো। তাহলে সবৃন্তক ফুল কাকে বলছি? যেই ফুলে বৃন্ত থাকে সেটা সবৃন্তক। তাহলে বৃন্তযুক্ত ফুল সবৃন্তক। কোশ্চেন হচ্ছে কারা। এখানে যেমন ছবি দেওয়া আছে জবা, আমরা জবা বলতে পারি। এবার আসো অবৃন্তক। তাহলে সহজ কথা, বৃন্তহীন ফুল। কোশ্চেন হচ্ছে কারা অবৃন্তক। এটা কি চিনো? এটা আমাদের গ্রামে গঞ্জে রাস্তার পাশাপাশি প্রচুর জন্মায়। ঠিক আছে, এই ফুলটা, এটা একটা পরগাছা, আগাছা, পরগাছা নয়, এটা একটা আগাছা। এবং এই ফুলটা খুব পপুলার ফুল আমাদের দেশে গ্রামের গঞ্জের জন্য। এটা নাম হচ্ছে হাতিশ্বর। এই ফুলটার নাম হচ্ছে হাতিশ্বর। ঠিক আছে, তাহলে হাতিশ্বর হচ্ছে একটা অবৃত ফুল। বোঝা গেছে? তাহলে একটা ফুলের আমাদের বই অনুযায়ী ফুলের হচ্ছে এই টোটাল 60টা ক্লাসিফিকেশন ছিল। এই 60টা ক্লাসিফিকেশন আমরা বলে দিয়েছি, এবং তাদের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো আমরা বলে দিয়েছি। এখন আমরা দেখবো হচ্ছে এর পরবর্তী যে স্লাইডে, সেখানে আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে আমরা দেখবো হচ্ছে যে এই ফুলের ক্ষেত্রে, ফুল তো আমরা বুঝছি, ফুলের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম থাকে, সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স। এটা বলতে আমরা কি বুঝি আমরা এখন দেখবো। ওকে, সো আমরা এখন দেখবো হচ্ছে ইনফ্লোরেসেন্স বা হচ্ছে পুষ্পমঞ্জরি। ঠিক আছে, পুষ্পমঞ্জরি জিনিসটা কি আসলে সেটা একটু বোঝো। পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে যে একটা ফুলের যে অ্যাক্সিস থাকে, একটা ফুলের যে অংশ থাকে, অ্যাক্সিস থাকে, এই অংশটাতে বা এই অ্যাক্সিসে যতগুলো ফুল আছে তারা কি অ্যারেঞ্জমেন্টে আছে, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস। যে একটা ফ্লাওয়ার অ্যাক্সিস, এটা এই অ্যাক্সিসে এই যে ফুলগুলো আছে সেগুলো কিভাবে সাজানো আছে। সাজানো বলতে আমরা কি বোঝাচ্ছি? সাজানো বলতে আমরা বোঝাচ্ছি যে এইটার নিচে কি বড় ফুল উপরে ছোট ফুল, না এইটার নিচে ছোট ফুল উপরে বড় ফুল। বিষয়টা খুব ভালো মতো করে ক্লিয়ার হোক। এই পুষ্পমঞ্জরিকে আমরা কিন্তু ভাগ করে দিই, তাহলে তোমাদের তো বুঝতে সুবিধা হবে।
পুষ্পমঞ্জরিকে আমরা ভাগ করি দুইটা ভাগে। ওকে, দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে অনিয়ত, আরেকটা হচ্ছে নিয়ত। অনিয়ত এবং নিয়ত বলতে কি বুঝি? অনিয়ত মানে যেই ফ্লোরাল এক্সিসে ফ্লোরারের যে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা হবে অসীম। অসীম কোন সেন্সে বলছি? ধরো এইটা একটা ফ্লোরাল অ্যাক্সিস এবং এইটার এখানে ফুল আছে, এটা একটা ফুল, এইটা একটা ফুল, দেখো তো এইটার অ্যাক্সিসে যে ফ্লোয়ার গুলো আছে, এইগুলা নিচে যে ফ্লোয়ার গুলো আছে এগুলা একটা ফুল প্রদর্শন করছি, ফুল নির্দেশ করছি। তাহলে এই এক একটা ফুল, এইটা ছিল বড়, দেন ছোট, দেন আরো ছোট, আরো ছোট, আরো ছোট, উপরে একদম ছোট অবস্থায় আছে। তাহলে এইটার নর্মাল যে বৃদ্ধি এটা কিন্তু চলতেই থাকবে। কেন? কারণ এটা নিচে আছে বৃদ্ধ ফুলগুলা, বয়স জ্যেষ্ঠ ফুলগুলা, উপরে আছে কনিষ্ঠ ফুলগুলা, এবং এটা আস্তে আস্তে বড় হইতেই থাকবে। এর ফুলগুলো আস্তে আস্তে ছোট ফুল হবে, দেন ওইগুলো আস্তে আস্তে ফুটতে থাকবে। কথা বলছো কিনা? ওইগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু তার উপর দিয়ে আবার কিন্তু অ্যাক্সেস বৃদ্ধি পাবে এবং আবার ছোট ফুলের তৈরি হবে, দেন ওই ছোট ফুলগুলো আস্তে আস্তে আবার বড় হবে। কথাটা কি বোঝা গেছে কিনা? বাট যেই ফুলগুলার যেমন নিয়ত যেটা আছে, যেইগুলার এই প্রবলেমটা আছে যে প্রথমে যে ফুলগুলো আছে সেগুলো আছে বড়, এখন তুমি আমাকে বলো উপরে যে অংশটা আছে সেই অংশটা বড় ফুল, নিচের অংশ ছোট ফুল, নিচের অংশ কি বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ আছে? কারণ এটাতে কোনো একটা ডালের সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে। তাহলে মনে করো এটা একটা ডাল, এটা একটা ডাল ধরো, এই ডাল থেকে আমার এখান থেকে একটা অ্যাক্সিস বের হয়েছে। তো এই অ্যাক্সিসের উপরের অংশে বড় ফুল হয়েছে, নিচে ছোট ফুল। তাহলে কি এইটার কি এই দিকে বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে? কারণ এই পাশে তো ডাল আছে, আর এই পাশে তো বৃদ্ধি পাচ্ছে না। কেন? কারণ এই পাশে আগে জ্যেষ্ঠ ফুল বসে আছে। কথা বলছো কিনা? তো এর বৃদ্ধি উল্টা হয়, নিচের দিকে হয়, কিন্তু নিচের দিকে হয়ে এক জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না। এই কারণে এটাকে আমরা বলতে হচ্ছে নিয়ত। তাহলে আমরা যদি এখান থেকে সংজ্ঞায় যাই, আমরা যদি এখান থেকে সংজ্ঞায় যাই তাহলে আমরা কি লিখতে পারবো সংজ্ঞা? তার আগে আমরা এগুলো একটু সরিয়ে দিই। সংজ্ঞা হচ্ছে, তাহলে অনিয়ত কাকে বলছি আমরা? অনিয়ত হচ্ছে বৃদ্ধি অসীম, অথবা আমরা আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে কনিষ্ঠ ফুল উপরে কনিষ্ঠ ফুল আর নিচে কি ফুল? জ্যেষ্ঠ ফুল। উপরে কনিষ্ঠ ফুল, নিচে কি ফুল? জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে কি? বড়। কনিষ্ঠ মানে কি? ছোট। দেন এখানে আসো, একই কথা। এখানে এখানে আমরা কি বলবো? জাস্ট উল্টা কথা বলবো, একই না, উল্টা কথা বলবো। কি বলবো? এটা বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে সসীম। অথবা আমরা একটা কথা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে উপরে কি ফুল? উপরে হচ্ছে জ্যেষ্ঠ ফুল, নিচে কি ফুল? নিচে হচ্ছে কনিষ্ঠ ফুল। বুঝছো? তো এই চিত্র যেটা আমরা আঁকিয়েছি এটা অলরেডি দেওয়া আছে এখানে, হ্যাঁ? দেখো তো খেয়াল করে তোমরা নিজেরা এখন বুঝতে পারবে। বলো এইটা কি? এটা কি নিয়ত না অনিয়ত? বলো তাড়াতাড়ি বলো, নিয়ত না অনিয়ত? এটার বড় কি ফুল, নিচে কি ফুল আছে? বড় ফুল। উপরে কি ফুল আছে? ছোট ফুল। তাহলে নিচে বড়, উপরে কি? ছোট। কোনটা সেটা? সেটা হচ্ছে অনিয়ত। নিচে বড়, উপরে কি? ছোট। এটা হচ্ছে অনিয়ত। আর এটা কি? এটা তাহলে হচ্ছে নিয়ত। দেখো এটার উপরে কি আছে? উপরে বড় ফুল, নিচে কি ফুল? নিচে হচ্ছে ইয়ঙ্গার যে ফ্লাওয়ার গুলো আছে, কনিষ্ঠ যে ফুলগুলো আছে। তাহলে এটা হচ্ছে নিয়ত। বুঝছো? ইংলিশ টার্ম কি? এটার ক্ষেত্রে আমরা ইংলিশ টার্ম বলি হচ্ছে রেসিমস, এটা হচ্ছে সাইমস। বুঝছো? পুষ্পের মধ্যে কোনো সমস্যা আছে? আশা করি নাই। এখন আসো পরের টপিকে। তাহলে একটা আদর্শ ফুল কেমন হয় আমরা কিন্তু এগুলো কিন্তু বলে ফেলছি। কিন্তু আমরা প্রথমে বলছিলাম না? একটু খেয়াল করে দেখো তো, একদম প্রথম স্লাইডে
যখন আমরা তোমাদেরকে রোড ম্যাপ বলেছিলাম, সেই রোড ম্যাপে আমরা বলেছিলাম যে এটা হলো রোড ম্যাপ। রোড ম্যাপ আমরা বলেছিলাম আমরা প্রথমে কি নিয়ে পড়াশোনা করবো, ফুল নিয়ে পড়াশোনা করবো। So আমরা ফুল নিয়ে পড়াশোনা করছি, ফুল নিয়ে কথা বলছি। দেন ফুলের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমরা পুষ্পমঞ্জরি সেটা নিয়ে পড়াশোনা করছি, অর্থাৎ আমাদের ফুল নিয়ে যতগুলো টপিক ছিল সেটা শেষ হয়েছে। এখন আমরা কি নিয়ে পড়াশোনা করবো, একটা হচ্ছে পুংস্তবক এবং একটা হচ্ছে স্ত্রী স্তবক। এই দুটো খুব ভালো মতো করে আমরা দেখবো। তো প্রথমে আসো হচ্ছে পুংস্তবক। একদম প্রথম ফুলে মনে আছে, প্রথম ফুলে যাও তো। প্রথম ফুলে যে এখানে যেখানে আমরা ফুল দেখছিলাম, এই যে ফুলের মধ্যে যে ছোট ছোট ফুলের মতো গঠন যেটা বলছিলাম, এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে, এটা কিন্তু পুং স্তবক না। পুং স্তবক কোনটা জানো? এইটা 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 এইটা, এই যে প্রত্যেকটা একসাথে মিলিয়ে হচ্ছে পুং স্তবক। আর এক একটাকে আমরা বলি হচ্ছে পুংকেশর। ঠিক আছে? তো এই পুংকেশর কোনটা? পুংকেশর এই হলো পুংকেশর। একটা ফ্লোরে কিন্তু এরকম অনেকগুলো পুংকেশর থাকে, 6টা 7টা 8টা থাকতে পারে। সবগুলো পুংকেশরকে একসাথে আমরা বলি হচ্ছে পুংস্তবক। আর এই একটাকে আমরা কি বলি? পুংকেশর। আমাদের মেইনলি প্রশ্ন হচ্ছে পুংকেশর নিয়ে কথা বলছো, পুংস্তবক নিয়ে না। সো বাট আমরা যখন কথা বলবো তখন আসলে দুইটার সেন্স আমরা একই রকম ক্রিয়েট করবো। হ্যাঁ, পুংস্তবক বলতে আমরা পুংকেশর বোঝাচ্ছি। সো এটা হচ্ছে একটা পুংকেশর। এই পুংকেশরের যে গঠনটা হয় সেটা তুমি দেখো, তুমি দেখবা যেমন একটা কি থাকে, এমন একটা অংশ থাকে যেটা হচ্ছে দণ্ড। দেন এইরকম বাইলবড, দুইটা লোব বিশিষ্ট থাকবে, এরকম দুটা ভাগ থাকবে। বুঝছো? দেখো এখানে দেখা যাচ্ছে এই একটা ভাগ, দেন এই হচ্ছে আরেকটা ভাগ। আর এর মাঝখানে আমাদের এই যে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে কানেকটিভ। কানেকটিভ আমরা পরে দেখছি। তো এই যে পুংকেশর আছে, এটাকে আমরা যদি ভাগ করি, আমরা টোটাল 3টা পার্ট পাবো। কি কি পার্ট পাবো? খুব ভালো মতো জিনিসটা বুঝো। 1 নাম্বার পার্ট হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে পরাগদণ্ড। ঠিক আছে? এটার নাম হচ্ছে পরাগদণ্ড, ঠিক তাই, এটার নাম হচ্ছে পুংদণ্ড। এটার নাম হচ্ছে পুংদণ্ড। ঠিক আছে? এই পুংদণ্ডের এবং উপরের যে অংশটা আছে এটার নাম হচ্ছে পরাগধানী। পরাগধানীর আরেকটা নাম আছে যেটা ইংলিশ নাম আমরা বলি হচ্ছে অ্যান্থার। ঠিক আছে? এই পুংদণ্ডটা এটা একটু ভালোভাবে ইয়ে করে নিবা। পুংদণ্ড এটার আসলে নাম হচ্ছে ফ্লামেন্ট বলে। ঠিক আছে? বাংলায় পুংদণ্ড বলে। পরাগদণ্ড যেটা আছে সেটা আলাদা জিনিস, সেটা হচ্ছে পরাগের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? এটা কয়টা অংশ পেয়েছি আমরা? তোমাকে 2টা অংশ বলেছি, আরেকটা অংশ আছে সেটা বাইরে থেকে দেখে বোঝা একটু কষ্টকর। তুমি যদি এই অংশটাতে দেখো, এই অংশটাতে দেখো, সরি, আচ্ছা এই অংশ দেখো তো, এটা হলো একটা ফ্লামেন্ট মানে হচ্ছে পুংদণ্ড, এবং এইটা হচ্ছে একটা পরাগধানী বা অ্যান্থার। এই দুইটা এক জায়গায় কানেকশন পেয়েছে না, এক জায়গায় মিশ্রিত হয়েছে না এই অংশটাতে। এই জায়গাটার নাম হচ্ছে কানেকটিভ। বুঝতে পেরেছো? টোটাল 3টা অংশ পাইলাম। একটা পাইলাম হচ্ছে উপরে অ্যান্থার, তারপরে নিচে পাইলাম হচ্ছে ফ্লামেন্ট। ফ্লামেন্ট এবং অ্যান্থার একসাথে যেখানে যুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে কানেকটিভ। যদি আমি এই অংশটাকে কাট করি, বাইসেকশন করি, বাইসেকশন মানে হচ্ছে প্রস্থচ্ছেদ করবো। 2 ভাবে কাটা যায়, একটা হচ্ছে এইভাবে, এই বরাবর, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। একটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে লম্বচ্ছেদ। তো আমরা এখানে কি করছি? আমরা এখানে করবো হচ্ছে প্রস্থচ্ছেদ করবো, তার মানে এইভাবে কাট করবো। যদি এইভাবে কাট করি এবং এটাকে আমি এইভাবে ধরি, ধরো এটাকে আমি এইভাবে ধরে আছি, ধরে উপর থেকে কাট করছি, এটা এইভাবে ধরে আছে, উপর থেকে কাট করছি। এখন যদি এইভাবে উপর থেকে দেখি তাহলে আমি দেখতে কেমন লাগবে? আমার দেখতে লাগবে হচ্ছে এমন। বুঝতে পেরেছো? এই অংশটাকে আমরা একটু জুম করছি, জুম করে এই জায়গায় দেখো, উপর থেকে যখন দেখবো তখন লাগবে এমন। এখানে ছিল কয়টা লোব? বাইলোব, 2টা লোব। ওই 2টা লোব কিন্তু এখানে দেখবে আসলে কয়টা আছে? দেখবা 4টা। এই একটা, এই 2টা, এই 3টা, এই হলো 4টা। বুঝছো? এই 4টা অংশ থাকবে কখন? যখন আমরা এটাকে বাইসেকশন করবো। কথা বোঝা গেছে কিনা? তো এই বাইসেকশন করলে 4টা অংশ পাচ্ছি, এবং আমরা কানেকটিভ বলছিলাম না? কানেকটিভ কোনটা? এই অংশটা যেটা কানেকশন দিয়েছে।
ফিলামেন্ট আর অ্যান্থারিন। ওই কানেকটিভটা হচ্ছে এইটা। চিন্তা করো, এটা এটা এইভাবে নাই, এটা কিন্তু আমরা এইভাবে দেখতে পারি না। এটা আমরা কিভাবে দেখি? উপর থেকে দেখছি। যখন উপর থেকে দেখছি তখন একটা জিনিস আছে না, যেটা এটাকে আমাকে ধরে রেখেছে, সেই জিনিসটা কোন এক জায়গায় তো এইভাবে আছে, সেই জায়গাটা হচ্ছে এইটা। এখানে এই ফিলামেন্টটা ঢোকানো অবস্থায় থাকে। কথা বলছো? আচ্ছা, তো এখানে যে গঠনটা আছে, স্ট্রাকচার আছে, সেটা আমি একটু পরে দেখছি। আপাতত আমাদের এই স্লাইডে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে একটা তোমার হচ্ছে পুংকেশর, আসলে পুংকেশরটা দেখতে কেমন এবং সেটা কি কিভাবে গঠিত হয়। ঠিক আছে? তো এই পুংকেশরের এই যে অংশটা আছে পরাগধানী, এই অংশটা, এই অংশটা আসলে এটাকে জুম করলে আমরা এটা পাচ্ছি, বা এটাই মনে করো এই এই অংশটা। এই যে অংশগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের যে পরাগ আছে সেই পরাগ। ঠিক আছে? তো এখান থেকে এখানে কিভাবে কনভার্ট হয়েছে সেটা আমরা এখন করবো। বোঝা গেছে? ওকে, সরি। তাহলে এখন আসো, এই পরাগ কিভাবে তৈরি হয় তার আগে আমরা একটা স্লাইড মিস করে গিয়েছি। এটা আমাদের বইয়ে দেওয়া আছে, এটা একটু বুঝি একটু, হ্যাঁ? এটা একটু খেয়াল করে, কোন কেশর গুলা, যেটা আমরা একটু দেখালাম, এই যে কেশর গুলা আছে, এই কেশর গুলা কিভাবে কি অবস্থায় থাকে তার উপর ডিপেন্ড করে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করতে পারি এদেরকে। বুঝছো? কি কি ভাগে ভাগ করতে পারি? প্রথমটা প্রথমটা হচ্ছে একগুচ্ছ। একগুচ্ছ মানে দেখো তো খেয়াল করে, এইটা হইল পুংকেশর। প্রত্যেকটা পুংকেশর একটা গুচ্ছ আকারে আছে না? এটা হলো একগুচ্ছ পুংকেশর। এবং এই একগুচ্ছের উদাহরণ হচ্ছে জবা। তুমি জবা ফুল দেখলে দেখবা তার যে পুংকেশর গুলো আছে সেটা একসঙ্গে এই অবস্থায় আছে, এইভাবে আছে, একটা গুচ্ছে আছে। ঠিক আছে? তাহলে দ্বিগুচ্ছের পরটা পড়বো। দ্বিগুচ্ছ মানে কি? দুইটা গুচ্ছ থাকবে। কোনটা? দেখো, এইটা একটা গুচ্ছ, এইটা একটা গুচ্ছ। তাহলে যেই সকল পুংকেশর গুলা দ্বিগুচ্ছ আকারে থাকবে তাদেরকে আমরা বলবো দ্বিগুচ্ছ। এটার উদাহরণ হচ্ছে মটরে নর্মালি দ্বিগুচ্ছ হয়। তারপরে বহুগুচ্ছ। বহুগুচ্ছ মানে দুইয়ের অধিক গুচ্ছ আকারে থাকবে। ঠিক আছে? যেমন এখানে একটা, দুটা, তিনটা, চারটা, ওই পাশে একটা, পাঁচটা গুচ্ছ একসাথে আছে, পাঁচটা গুচ্ছ আকারে আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বহুগুচ্ছ। এবং এটার উদাহরণ হচ্ছে, তুমি যদি শিমুল ফুল দেখো, শিমুল ফুলের পুংস্তবক দেখবা এইভাবে সাজানো থাকে, কেশর গুলা এরকম বহুগুচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আছে হচ্ছে যুক্তধানী এবং আরেকটা আছে হচ্ছে দললগ্ন। যুক্তধানী মানে হচ্ছে তার যেই ফুলগুলো থাকবে, তার যে পুংকেশর গুলো থাকবে, এই নামটা দেখো, নামটা দেখলে বুঝতে পারবা। যুক্তধানী, যুক্ত ধানী, ধানী মানে হচ্ছে পরাগধানী যে অংশটা আছে, তার মানে তার পরাগধানী গুলো কি অবস্থায় থাকবে? যুক্ত অবস্থায় থাকবে। এখানে খেয়াল করে দেখো, এইটা কিন্তু আমাদের ফ্লামেট বা পুংদণ্ড যেটা ছিল, উপরে যে অংশটা আছে, এখানে যে অংশটা আছে সেটা কি ছিল? সেটা কিন্তু আমাদের পরাগধানী ছিল। ওই পরাগধানীটা দেখো একসাথে 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 সজ্জিত আছে। তাহলে এটা হচ্ছে যুক্তধানী। ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে দললগ্ন। দললগ্ন মানে হচ্ছে তার যেই পুংকেশর গুলো থাকবে সেইগুলো একটা দলের সাথে মিশে অবস্থা থাকবে। দল মানে কি ছিল? পাপড়ি। তাহলে এটা হচ্ছে একটা পাপড়ি। এই পাপড়ির সাথে তার যেই তোমার হচ্ছে পুংকেশর গুলো ছিল সেগুলো হচ্ছে যুক্ত অবস্থায় আছে। বুঝতে পেরেছো? এটাকে আমরা বলবো হচ্ছে দললগ্ন। দললগ্নের উদাহরণ কি আছে? দললগ্নের উদাহরণ হচ্ছে, তোমরা যদি বেগুনের ফুল দেখো, বেগুনের ফুল দেখবা দললগ্ন। এটা যেই পুংকেশর গুলো আছে সেগুলো হচ্ছে দলের সাথে লাগানো অবস্থায় আছে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। এখন আসি আমাদের মেইন যে কথাটা আমরা ছিলাম, যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। কি পড়বো আমরা এখানে? পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এই দুটো প্রসেস হচ্ছে এই চ্যাপ্টারের মেইন প্রসেস। বুঝছো? এই দুটো প্রসেস যদি একবার শিখে যাও তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি 70-80% শেষ হয়ে গেছে। ঠিক আছে? সো আমরা খুব ভালো মতো করে এই প্রসেসটা বুঝবা এবং এটা নোট ডাউন করবা।
আশা করছি প্রত্যেকটা তোমরা নোট ডাউন করছো, বাট এই প্রসেসটা খুব ভালো মতো করে নোট ডাউন করবো। কেন? কারণ এটা আমরা একদম সার সংক্ষেপে তোমাকে বুঝাবো। ঠিক আছে? তো প্রথমে আসো, খুব ভালো মতো করে জিনিসটা বুঝবা। আচ্ছা, তো প্রথমে এখানকার এই যে পরাগধানী আছে, এই পরাগধানীর এইরকম অংশ থাকে, এরকম অবস্থায় থাকে। যখন এইরকম অবস্থায় থাকে তখন সেখানে এক ধরনের কোষ থাকে। আমরা একটু নতুন স্লাইডে যাই। ধরো পরাগধানী আঁকাচ্ছি আমি, হ্যাঁ। ধরো এটা একটা পরাগধানী। তো এই পরাগধানীর কয়টা অংশ পেয়েছি আমরা? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে এক ধরনের কোষ থাকে এরকম, একদম প্রাইমারি স্টেজে এরকম কোষ থাকে। ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে তাই থাকে, আমরা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। এই কোষগুলোর নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিস্পোরিয়াল সেল। আচ্ছা, এটা বলার আগে আমাদের খুব গুরুত্ব সহকারে জিনিস বুঝবা। প্রত্যেকটা প্রাণী, আগে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের সংজ্ঞা জানি কিনা? হ্যাপ্লয়েড মানে হচ্ছে যে ক্রোমোজোম এন, ডিপ্লয়েড মানে যে ক্রোমোজোম 12। এইটুকু মাথায় রাখতে আপাতত, পরে আমরা যখন 12 অধ্যায় শিখবো তখন আমরা দেখাবো। তাহলে হ্যাপ্লয়েড হচ্ছে ক্রোমোজোম কি থাকবে? এন। ডিপ্লয়েড হচ্ছে ক্রোমোজোম কি? 12। এখন তুমি বুঝো, যেই প্রাণী সে হচ্ছে ডিপ্লয়েড, তাহলে তার বডি সেল, তার বডিতে যে কোনো তুমি সেল যদি নাও, তাহলে তার সেখানে ক্রোমোজোম কেমন হবে? 12। কিন্তু তার গ্যামেট সেল হবে এন। আমাদের ধরো আমি একটা ডিপ্লয়েড প্রাণী, তাহলে আমার পুরো বডিতে তুমি যেই সেল নিবা সেই সেলটা হচ্ছে 12। বাট আমার যে গ্যামেট সেল থাকবে এই গ্যামেট সেলটা হচ্ছে এন। কথা বুঝছি? তাহলে যে কোনো ডিপ্লয়েড প্রাণীর ক্ষেত্রে তার পুরো শরীরের প্রত্যেকটা সেল হচ্ছে 12। শুধু তার গ্যামেট সেল, গ্যামেট সেলটা হচ্ছে গ্যামেট প্রোডাকশনের যে অঙ্গ, সেটাও কিন্তু তার প্রত্যেকটা সেলে কিন্তু 12। শুধুমাত্র গ্যামেটটা হচ্ছে এন। তো এখন কথা হচ্ছে গ্যামেটটা তো প্রোডাকশন হচ্ছে, কই থেকে প্রোডাকশন হচ্ছে? ধর আমাদের মানুষের ক্ষেত্রে শুক্রাণু প্রোডাকশন হচ্ছে। শুক্রাণু কি বাইরে থেকে আসছে? না, আমাদের শরীরে প্রোডাকশন হচ্ছে। যে শুক্রাণু একটা সেল, এই সেলটার ক্রোমোজোম কত? এন। যদি এন হয়, তাহলে আমাদের শরীরের কোন একটা সেল থেকে সেটা ডেভেলপ হচ্ছে। আমাদের শরীরের সেল কি এন না 12? আমরা বললাম একটু আগে বডি সেল কেমন হবে? 2n হবে। তাহলে আমাদের বডি সেল হচ্ছে 2n, সেখান থেকে আমরা প্রোডাকশন করছি কি? এন। বুঝছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে আমাদের যে গ্যামেট সেলটা প্রোডাকশন হচ্ছে সেটা আমাদের শরীরের কোনো একটা সেল থেকে কনভার্ট হচ্ছে, তার মানে 2n থেকে n হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা যেখানে শুধুমাত্র গ্যামেট কথাটা উচ্চারণ করব সেটা শুধুমাত্র n দিবা। এর আগে প্রসিডিউরে যতগুলো সেল পাবা প্রত্যেকটা সেল হচ্ছে 2n। বুঝছো? গ্যামেট সেল n, তার আগের যতগুলো সেল আছে প্রত্যেকটা হচ্ছে 2n। তাহলে প্রথমে আসো আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল n হবে না 2n হবে? অবশ্যই 2n হবে, কারণ এটা গ্যামেট সেল না, এটা হচ্ছে একদম প্রাইমারি সেল। কথা বুঝছো? তো এই আর্কিস্পোরিয়াল সেল এখানে আছে। এই আর্কিস্পোরিয়াল সেল হবে কি? ডিভাইড হবে। ডিভাইড হয়ে আর্কিস্পোরিয়াল সেল তৈরি করবে, দুইটা সেল তৈরি করবে, দুই ধরনের সেল তৈরি করবে। প্রশ্ন হচ্ছে কি কি দুই ধরনের সেল তৈরি করবে? একটা হচ্ছে দেয়াল কোষ, আরেকটা হচ্ছে প্রাথমিক জনন কোষ। একটা কি বললাম? দেয়াল কোষ, আরেকটা হচ্ছে প্রাথমিক জনন কোষ। দেয়াল কোষ মানে হচ্ছে একটা প্রাচীর তৈরি করবে, যে প্রাচীরের মধ্যেই পরাগ রেণু যেটা আছে সেটা কি হবে? সেটা হচ্ছে সুরক্ষিত অবস্থায় থাকবে। কথা বুঝছো? তাহলে এই আর্কিস্পোরিয়াল সেল যেটা এখানে ছিল সেটা দুই ভাগে ভাগ হলো, একটা দেয়াল কোষ, একটা হচ্ছে প্রাথমিক জনন কোষ। এখন বলো তো এরা কি এন না 2n? আমি কি এখানে এখনো গ্যামেট সেল উৎপন্ন, মানে গ্যামেট বলছি, গ্যামেট উৎপন্ন হয়েছে এখনো না? যেহেতু গ্যামেট উৎপন্ন হয় নাই, প্রত্যেকটা হচ্ছে ডিপ্লয়েড মানে 2n। এই যে দেয়াল সেল আছে, এই দেয়াল সেলটা, এইটা ওয়াল সেল যেটা মানে দেয়াল কোষ যেটা, এইটা নর্মালি চারটা স্তর বিশিষ্ট হয়। বুঝছো? চারটা স্তর কেমন? এখানে একটা স্তর তৈরি করবে, দেন এখানে আরেকটা স্তর তৈরি করবে, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর,
দেন এইটা হলো আরেকটা স্তর, আর এর মধ্যে তৈরি হবে আমার গ্যামেট গুলো। বুঝতে পেরেছেন? তো এটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। একদম বাইরের যে স্তরটা আছে, বাইরের যে স্তরটা, এটার নাম হচ্ছে এপিডার্মিস। একদম বাইরের স্তর এপিডার্মিস। তারপরে যে স্তরটা আছে এটার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম। তারপরে যে স্তরটা আছে এটার নাম হচ্ছে মিডিল লেয়ার বা মধ্য পর্দা। আর এই যে স্তরটা আছে যার মধ্যে আমাদের পরাগরেণুগুলো আমরা দেখিয়েছি, এই যে স্তরটা আছে এর নামটা হচ্ছে ট্যাপেটাম। বাংলাটা হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটামটা খুব গুরুত্বপূর্ণ। বাকি তিনটা স্তর তোমাদের ক্লাস না পড়লেও কোনো সমস্যা নাই। ট্যাপেটামটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখো ট্যাপেটামটা হচ্ছে এই যে পরাগরেণু তৈরি হয়েছে, এই পরাগরেণুর ঠিক বাইরের স্তরটা, বুঝছো? মানে ট্যাপেটামের মধ্যে এই পরাগরেণুগুলো রয়েছে, এবং ট্যাপেটামের কাজ হচ্ছে কি জানো? কাজ হচ্ছে এই পরাগরেণুগুলোকে কন্টিনিউয়াস প্রসেসে খাবার দেওয়া, তাদেরকে বাঁচিয়ে রাখা। কথা বোঝা গেছে? তাহলে এই যে দেয়াল কোষ আছে, এটার জন্য ট্যাপেটামটা গুরুত্বপূর্ণ। ট্যাপেটাম কাজ কি? ট্যাপেটামের কাজ হচ্ছে, আমরা এখানে লিখে রাখি ট্যাপেটাম কাজ কি? কাজ হচ্ছে পরাগরেণুকে খাবার দেওয়া, বুঝছো? মেন কাজ হচ্ছে এখানে প্রাথমিক জনন কোষ। এই যে প্রাথমিক যে জনন কোষটা আছে, এইটা ভাগ হবে, ভাগ হয়ে তৈরি করবে জনন মাতৃকোষ। এখন বলো, জনন মাতৃকোষ এন না টু এন? আর এখানে কি আমরা গ্যামেট পেয়েছি? পাই নাই। তার মানে এটাও কি টু এন। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যেখানেই মাদার সেল পাবা, মাদার সেল, গ্যামেট মাদার সেল, জনন মাতৃকোষ, সেখানেই মাদার সেলে মিউসিস হবে। ঠিক আছে? তাহলে এখানে কি প্রসিডিউর, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আমাদের মিওসিস। তাহলে এইটা এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে এখানে হবে আমাদের মিওসিস। এখন আমরা এটা শিখে এসেছি যে মিওসিস হলে একটা সেল থেকে কয়টা সেলে কনভার্ট হয় বলতো? মিওসিস হলে একটা সেল থেকে কয়টা সেলে কনভার্ট হয়? মিওসিস হলে একটা সেল থেকে কনভার্ট হয় হচ্ছে চারটা সেলে। তাহলে এই হচ্ছে আমাদের সেই চারটা সেল বা কোষ, বুঝছো? এই হইলো আমাদের চারটা সেল বা কোষ। এখন দেখো, খুব ভালো মতো করে বুঝছো জায়গাটা। তাহলে আমাদের জনন মাতৃকোষ ছিল, সেখানে মিওসিস হয়েছে, হয়ে কয়টা সেল তৈরি করছে? মিওসিস হলে কয়টা তৈরি হয়? চারটা হয়। যদিও পাশাপাশি ভাবে চারটা হবে না, প্রথমে দুইটা সেল, দেন এখান থেকে আবার দুইটা সেল তৈরি হবে, বাট আমরা ধরে নিচ্ছি একবার চারটা। এই চারটার মধ্যে এই প্রত্যেকটার কেমন হবে? প্রত্যেকটা হবে হচ্ছে এন এন এন, কারণ মিওসিস হলে কি হয়ে যায়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। তাহলে এই হচ্ছে এন, চারটা। এই চারটা হচ্ছে আমাদের, এই চারটা হচ্ছে মাইক্রো স্পোর, বুঝছো? এই প্রসিডিউরটা দেখানোর আগে তোমাদেরকে শুধু বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কি এখান থেকে? আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা কি তৈরি করব? আমরা তৈরি করব হচ্ছে পুং গ্যামেট। তো পুং গ্যামেট একবারে হয় না। পুং গ্যামেট কি বললাম? একবারে হয় না। দুইটা প্রসেস আছে, এই দুইটা প্রসেসের মাধ্যমে হয়। দুইটা প্রসেস কি কি ছিল আমরা একটু পরের পড়াশোনা এখন পড়িয়ে দিচ্ছি, আগের পড়াশোনা এটা একটু আগে পড়ানো উচিত ছিল। দুইটা প্রসেস আছে। এক নম্বর প্রসেস হচ্ছে
এক নাম্বার প্রসেস হচ্ছে মাইক্রো স্পোরোজেনেসিস, 2 নাম্বার প্রসেস হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। এখন খুব ভালো মতো করে বুঝো, মাইক্রো মাইক্রো মানে হচ্ছে ছোট, ম্যাক্রো মানে কি বড়। পুংগ্যামেট যেটা হয় এইটা আমাদের এক অধ্যায় যখন পড়াবো সেখানে শুধুমাত্র একটু উচ্চারণ করা আছে, এই বাদে তোমাদের বই আপাতত নাই। কিন্তু আমাদের এটা আসলে বলা উচিত ছিল, আমাদের সেই সুযোগ আপাতত হচ্ছে না। শুধু এইটুকু মাথায় রাখো যে যে যৌন প্রক্রিয়া পড়ছি এটার গ্যামেটের সাইজের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করি। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে অ্যানাইসোগ্যামাস, বুঝছো? অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে এদের ক্ষেত্রে তাদের যে গ্যামেট হবে, স্ত্রী গ্যামেট পুং গ্যামেট, এই দুটা ভিন্ন ভিন্ন সাইজই হবে। নর্মালি স্ত্রী গ্যামেট বড় হয়, পুং গ্যামেট ছোট হয়, বুঝছো? এটুকু মাথায় রাখো। অ্যানাইসোগ্যামাস উদ্ভিদের ক্ষেত্রে অ্যানাইসোগ্যামাস হয়ে থাকে। অ্যানাইসোগ্যামাসে কি হবে, যেটা পুং গ্যামেট সেটা ছোট হবে, যেটা স্ত্রী গ্যামেট সেটা বড় হবে, বুঝছো? যেহেতু ছোট গ্যামেট পুং গ্যামেট, তার নাম হচ্ছে মাইক্রো মাইক্রো। আর স্ত্রী গ্যামেট যেহেতু বড় তার নাম হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, বুঝছো? তো প্রথমে একবারে গ্যামেট প্রোডাকশন হয় না, প্রথমে স্পোর তৈরি করে। এই জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটা হচ্ছে মাইক্রো স্পোর তৈরি করে, তাই মাইক্রো স্পোরোজেনেসিস। আর এরপরে তৈরি করবে হচ্ছে গ্যামেট তৈরি করবে, মূল যে অংশ যেটা সেটা তৈরি করবে, নাম হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। তো আমরা যে তৈরি করলাম না, এটা আমরা আসলে তৈরি করলাম মাইক্রো স্পোর তৈরি করলাম, বুঝছো? এখনো গ্যামেট প্রোডাকশন হয় নাই। এটা হচ্ছে মাইক্রো স্পোরোজেনেসিস। এতক্ষণ আমরা যে প্রসেসটা করলাম, কথা বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত পরে আমাদের এখন স্টপ যেতে হবে, কারণ এইটার পরে যে প্রোডাকশনটা হবে, গ্যামেট প্রোডাকশন হবে, সেইটা আসলে পরাগায়নের সময় বুঝাইলে তোমরা ভালো মতো বুঝতে পারবে, বুঝছো? আপাতত ধরে নাও আমাদের এখানে পরাগ বানানো শেষ হয়েছে, এই পর্যন্ত পরাগ ঠিক আছে। এখন আমাদের বানাইতে হবে কি, এখন আমাদের বানাইতে হবে হচ্ছে স্ত্রী গ্যামেট, বোঝা গেছে কিনা? তারপরে পরাগ, এখানে পুং গ্যামেট তৈরি হয়ে গেল, ওখানে স্ত্রী গ্যামেট তৈরি হইলো, তারপরে একসাথে আসবে যেটা পরাগায়ন, আমরা পরাগায়ন করবো, তারপরে একসাথে মিশবে যেটা নিষেক, আমরা নিষেক করবো, বুঝছো? আমরা এখানে পরাগ রেণু পর্যন্ত তৈরি করলাম বা মাইক্রো স্পোর তৈরি করলাম, করে রাখলাম। যখন পরাগায়ন পড়াবো, নিষেক পড়াবো, যখন নিষেক প্রক্রিয়া আমরা হচ্ছে এই গ্যামেট প্রোডাকশনটা শিখাই দেবো, ঠিক আছে? তাহলে আপাতত আমাদের কাজ হচ্ছে যে আর স্পোরিয়াল কোষ সবকিছু মিলিয়ে আমরা সর্বশেষ হচ্ছে মাইক্রো স্পোর বা পরাগরেণুটা তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা স্ত্রী গ্যামেট প্রোডাকশন করা, কথা বলছো? আমরা এখন দেখবো হচ্ছে স্ত্রী গ্যামেট কিভাবে তৈরি হয়। আচ্ছা, সো স্ত্রী গ্যামেট তৈরি করার জন্য সেম ভাবে আমরা যেভাবে পুং গ্যামেট তৈরি করছি, এই সেম ভাবে এখানে আমাদের দেখা লাগবে। প্রথমে আমরা আবার সেই ফুলে যাই। এই ফুলের খেয়াল করো, এই ফুলের মাঝখানে যে অংশটা আছে, মাঝখানের অংশটা, এটা হচ্ছে একটা স্ত্রী গ্যামেট, স্ত্রী স্ত্রী স্তবক। এটা এটা হচ্ছে একটা স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকটাকে আমরা এখানে জুম করছি, করে এখানে নিয়ে আসছি, বুঝছো? এই অংশ একটা স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকে আমরা যদি শুধু এই অংশটুকু পড়াশোনার জন্য দরকার পড়বে, এই অংশটা আমরা জুম করছি, করে আমরা এখানে পেয়েছি, বুঝছো? তো এই অংশে কিভাবে গ্যামেটটা প্রোডাকশন হয় সেটা আমরা আগে দেখে আসি, দেন আমরা চিত্রে আসবো, তাহলে তোমাদের সুবিধা বেশি হবে, বুঝছো? দেখো, স্ত্রী গ্যামেট তৈরি করার জন্য স্ত্রী স্তবকে, স্ত্রী স্তবকে ঠিক নাই, এই অংশটা আমরা একটু ব্যাক যাই। এই যে অংশটা আছে না, এটার নাম হচ্ছে গর্ভাশয়। এটার নাম হচ্ছে গর্ভাশয়, বুঝছো? এইটুকু অবস্থা রাখো। এই গর্ভাশয়ের এখানে থাকে হচ্ছে অমরা থাকে। এই অমরা নাম একটু শুনে রাখো, এইগুলো নিয়ে আমাদের খুব বিস্তারিত বলার সুযোগ নাই। তো প্রথমে থাকবে হচ্ছে অমরা। এই অমরা থেকে ডেভেলপড হবে, হয়ে তৈরি করবে হচ্ছে আমাদের ডিম্বক। তাহলে যে গর্ভাশয় ছিল, গর্ভাশয়ে ওখানে অমরা ছিল, অমরা থেকে কনভার্ট বা ডেভেলপড হবে কি, ডেভেলপড হবে হচ্ছে আমাদের ডিম্বক। ডিম্বক কোন অংশটা, এখান থেকে দেখানো যেতে পারে। এই টোটালটা হচ্ছে আমাদের গর্ভাশয় ধরে নাও, আর এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে ডিম্বক। আমরা সামনে আরো স্পেসিফিক যখন পড়াবো তখন তোমাদের এগুলো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে, কথা বলছো? আপাতত আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে স্ত্রী গ্যামেট তৈরি হইলো, কিভাবে তৈরি হলো এই প্রসেসটা। তাহলে আমরা দেখলাম অমরা, অমরা থেকে কনভার্ট হয়েছে কিসে, অমরা থেকে কনভার্ট হয়েছে ডিম্বকে। দেন ডিম্বক থেকে দুইটা অংশ তৈরি করবে, দুই ধরনের টিস্যু তৈরি করবে।
একটা হচ্ছে আবরণী টিস্যু, এবং আরেকটা হচ্ছে একটা গেল আবরণী টিস্যু আর একটা হচ্ছে নিউসিলাস টিস্যু। এখন আবরণী টিস্যু কোনটা, নিউসিলাস টিস্যু কোনটা? দেখো এই যে অংশগুলো পাচ্ছ না, এইগুলো হলো নিউসিলাস, বুঝছো? এই নিউসিলাস থেকে পরবর্তীতে কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে? আমাদের ডিমে কনভার্ট হবে বা আমাদের স্ত্রী গ্যামেটে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে ছিল অমরা, দেন ডিম্বক, আবরণী টিস্যু, নিউসিলাস টিস্যু। আচ্ছা বলো তো, এই নিউসিলাস টিস্যুর পরে আসলে কি তৈরি হবে? নিউসিলাস টিস্যুর পরে তৈরি হবে হচ্ছে আমাদের, এখান থেকে কনভার্ট হবে আর্কিস্পোরিয়াল কোষ। বলো, আমরা কোষে আসছি, এই কোষ তাহলে কি ধরনের হবে? এন না টু এন? অবশ্যই হচ্ছে টু এন। এখন যদিও জিনিসটা সম্পূর্ণ এক নাই, কারণ পুরো জিনিসটাই আলাদা, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে বলি, এই যে আর্কিস্পোরিয়াল কোষে আসছে না, তা তোমরা পুং গ্যামেট যখন তৈরি করছিলাম তখন দেখো তো আর্কিস্পোরিয়াল কোষ ছিলাম, এখান থেকে শুরু করছিলাম, দেন যেইভাবে আমরা শেষ করছি সেম টু সেম তোমরা এখন শেষ করবা স্ত্রী গ্যামেট প্রোডাকশনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ভিন্নভাবে পড়া লাগবে না। তোমরা এখান থেকে অমরা থেকে কি পর্যন্ত যাবা? আর্কিস্পোরিয়াল কোষে যাবা, এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু এটা খুব ভালো মতো করে এটা নোট করে দিবা। তাহলে অমরা থেকে আর্কিস্পোরিয়াল কোষ পর্যন্ত যাবা, আর্কিস্পোরিয়াল কোষের পরে তোমাদের যেইভাবে তোমরা পুংগ্যামেট তৈরি করছো সেম ভাবে তৈরি করবা। কোথায় গিয়ে থামতে হবে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে আর্কিস্পোরিয়াল কোষ পেয়েছি আমরা। আর্কিস্পোরিয়াল কোষের পরে এটা কয় ভাগে ভাগ হয়েছিল? দুই ভাগে কিন্তু ভাগ হয়েছিল, মনে আছে কিনা তোমাদের? একটা হচ্ছে দেয়াল কোষ, আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষ এইটা আবার কনভার্ট হয়েছিল, কিসে কনভার্ট হয়েছিল বলতো? এটা কনভার্ট হয়েছিল হচ্ছে জনন মাতৃকোষে। এখন তোমরা বলো, জনন মাতৃকোষে কি হয়? মাতৃকোষে কি হয়? মাতৃকোষে হয় হচ্ছে মিওসিস। তাহলে এখানে হবে মিওসিস। সেম কথা, যদি মিওসিস হয় তাহলে কয়টা কোষ তৈরি করবে? মিওসিস হইলে তৈরি করবে হচ্ছে চারটা কোষ। তাহলে এই হলো চারটা কোষ তৈরি করলো, সেম টু সেম আগে যেভাবে দেখিয়েছি সেটাই। বুঝছো? এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে, যতগুলো উদ্ভিদ আছে তাদের প্রায় 4/3 উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই তিনটা কোষ মারা যায়, বেঁচে থাকে শুধুমাত্র একটা কোষ। বুঝছো? এই একটা কোষ মাত্র বেঁচে থাকে। এগুলো কি এন না টু এন? যেহেতু এগুলো গ্যামেট ইয়াতে তৈরি চলে আসছে, মিওসিস হয়ে গেছে, সবগুলো কি? সবগুলো হচ্ছে এন। তিনটা মারা যায়, বেঁচে থাকছে কয়টা? একটা। ওখানে কি তিনটা মারা গেছিল? যায় নাই, ওখানে কিন্তু চারটাই ছিল। এবং এই চারটাই ইন্ডিভিজুয়ালি কোন গ্যামেট তৈরি করবে, বুঝছো? কিন্তু এখানে স্ত্রী গ্যামেট তৈরি করবে শুধুমাত্র কয়টা? একটা। তিনটারই মারা যায় অধিকাংশ প্লান্টের ক্ষেত্রে, প্রায় 4/3 প্লান্টের এই তিনটা মারা যায়, একটা বেঁচে থাকে। বুঝছো? এই যে পর্যন্ত তৈরি করলাম একটু আগে, যেখানে আমরা তৈরি করছিলাম এই পর্যন্ত, এই প্রসেসটার নাম কি বলেছিলাম বলতো? মাইক্রো স্পোরোজেনেসিস। কারণ এটা ছোট তাই মাইক্রো স্পোরোজেনেসিস, এটা ছোট তাই মাইক্রো গ্যামেটোজেনেসিস। আমরা কিন্তু গ্যামেটোজেনেসিস এখনো পড়ি নাই, এটা আমরা পরে পড়বো বলছিলাম। বাট স্ত্রীদের ক্ষেত্রে গ্যামেটোজেনেসিস এবং স্পোরোজেনেসিস একসাথে পড়িয়ে দেওয়া যায়। বুঝছো? তাহলে এখানে আমরা যে পর্যন্ত শিখলাম এইটা হচ্ছে 1 নম্বর প্রসিডিউরটা গেল, সেটা হইলো মাইক্রো না, এটা হবে ম্যাক্রো।
তাহলে এখন আমরা যে প্রসেসটা করলাম এটা হচ্ছে ম্যাক্রো স্পোরোজেনেসিস, ম্যাক্রো স্পোর তৈরি করলো এটা। আর আমরা এখন করবো হচ্ছে ম্যাক্রো গ্যামেটোজেনেসিস, এখান থেকে আমরা গ্যামেটটা প্রোডাকশন করব। বুঝছো কিভাবে প্রোডাকশন হয় আমরা এখানেই দেখিয়ে দিই তোমাকে। খুব ভালো মতো করে বুঝবা। এই যে একটা সেল বেঁচে থাকলো, এই সেলে এখন হবে হচ্ছে মাইটোসিস। তো তোমরা বলো তো, যদি একবার মাইটোসিস হয়, একটা মাইটোসিস থেকে কয়টা কোষ তৈরি হয়? একটা মাইটোসিস থেকে কয়টা কোষ তৈরি হয়? একটা মাইটোসিস থেকে তৈরি হবে কয়টা কোষ? একটা মাইটোসিস থেকে তৈরি হবে হচ্ছে দুইটা কোষ। এই একটা কোষ, এই আর একটা কোষ। বুঝছো কয়বার মাইটোসিস হলো এখানে? একবার মাইটোসিস হয়েছে। দেন এখানে এই প্রত্যেকটা কোষ থেকে আবার মাইটোসিস হবে। যদি আবার মাইটোসিস হয় তাহলে কয়টা করে কোষ তৈরি করবে? এখান থেকে আরো দুইটা তৈরি হবে। সেম ভাবে এখান থেকেও তৈরি হবে। তাহলে মাইটোসিস কয়বার হলো বলো তো? এটা হলো মাইটোসিস এক। মাইটোসিস এক বলা উচিত হচ্ছে না, একবার মাইটোসিস। এখানে কয়বার হইলো? এখানে হইলো দুইবার মাইটোসিস। মাইটোসিস আরো একবার হবে। বুঝছো আরো একবার যখন হবে, এই হবে আরেকবার মাইটোসিস। হলে কয়টা করে কোষ তৈরি করবে? এই একটা, এই একটা। এটা থেকে কয়টা তৈরি হবে? এই দুইটা। দেন একইভাবে এটা থেকেও তৈরি হবে এই একটা, এই একটা। দেন একইভাবে এখান থেকেও তৈরি হবে এই একটা এবং এই একটা। এখন খুব মনোযোগ দিয়ে দেখো, সেল ছিল কয়টা আমার? একটা সেল ছিল। সেখান থেকে এখানে কিন্তু আরেকবার মাইটোসিস হয়েছে, এইটা হলো তিনবার মাইটোসিস। তাহলে খুব গুরুত্বের সাথে বুঝো, মাইটোসিস যখন আমার ম্যাক্রো স্পোর তৈরি হয়েছে, এই ম্যাক্রো স্পোর থেকে পরপর তিনবার মাইটোসিস হয়েছে, হয়ে আমি কয়টা সেল পেয়েছি? দুইটা, চারটা, ছয়টা, আটটা। এই যে আটটা কোষ পাইলাম, এই যে আটটা কোষ পাইলাম, এই আটটা কোষের ডিম্বকের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয় সেটা একটু বুঝো। এখন আসো এখানে, আগেরটাতে ফেরত যাও। এই যে এখানে প্রসেসটা হয়েছিল, ম্যাক্রো স্পোরোজেনেসিস তৈরি করছিল কয়টা? একটা। সেই একটা ছিল, এখানে আরেকটা মনে করেছিল এরকম, এই কোষ ছিল একটা। সেই একটা কোষে একবার মাইটোসিস হইলো, তৈরি করলো কয়টা? দুইটা। এই দেখো দুইটা, দুই প্রান্তে চলে গেল। বুঝছো তারপরে এই কোষে হয়েছে একবার মাইটোসিস, এই কোষে হচ্ছে একবার মাইটোসিস। এই কোষ থেকে কটা কোষ তৈরি করবে? দুইটা। এই কোষ থেকে কটা তৈরি করবে? দুইটা। এটা গেল দুই নাম্বার মাইটোসিস। তারপরে এই দুই নাম্বার কোষটা, এখান থেকে দুইটা কোষ আছে, দুটাতে মাইটোসিস ইন্ডিভিজুয়াল। তাহলে কয়টা তৈরি করবে? এখান থেকে দুটো, এখান থেকে দুটো, টোটাল হলো চারটা। সেম ভাবে এখান থেকে দুটো, এখান থেকে দুটো, টোটাল হলো চারটা। তাহলে এই তিন নাম্বার মাইটোসিসে এই চারটা সেল, এই চারটা সেল, টোটাল আটটা সেল এই ডিম্বকের মধ্যে তৈরি হয়ে গেছে। যখন আটটা সেল তৈরি হয়ে যাবে, তখন তিনটা সেল, এরকম তিনটা সেল এই প্রান্তে চলে আসবে, তিনটা সেল এই প্রান্তে চলে আসবে, এখান থেকে একটা সেল, এখান থেকে একটা সেল মাঝ বরাবর চলে আসবে। এই হলো সেই মাঝ বরাবর অ্যারেঞ্জমেন্ট। তিনটা সেল উপরে, তিনটা সেল হচ্ছে নিচে। বুঝছো উপরে তিনটা, নিচে তিনটা, মাঝখানে কয়টা? দুইটা। এই যে আমরা একটু আগে শিখলাম, এই যে আটটা সেল শিখলাম, প্রথমে ছিল একটা, একটার পরে দুইটা, দুইটার কন্ডিশন কোনটা ছিল? এই দেখো দুইটা। তারপরে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটার উপরে যাবে তিনটা, নিচে যাবে তিনটা, মাঝখানে কয়টা? মাঝখানে হচ্ছে দুইটা। এখন এই আটটার অ্যারেঞ্জমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এইটা আমাদের বোঝা লাগবে। এই আটটার উপরে যে তিনটা আছে, উপরে তিনটা, এই উপরে তিনটা নাম হচ্ছে প্রতিপাদ কোষ।
আর ইংলিশে আমরা বলি হচ্ছে অ্যান্টিপোডাল সেল। ঠিক আছে, নিচে যে তিনটা আছে এই নিচের তিনটার মধ্যে একটার সাইজ অনেক বড় হয়ে থাকে এবং পুষ্ট হয়ে থাকে, নিউক্লিয়াস অনেক বড় হয়ে থাকে। এই তিনটার মধ্যে বড়টা বাদ দিয়ে বাকি যে দুইটা আছে এইটা একটা আর এইটা একটা, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে সিনার্জিড বা হচ্ছে সহকারী কোষ। মাঝখানে একটা আছে বড়, যেটা নিউক্লিয়াস বেশি বড় হয়ে থাকে, সেটার যে কোষ সেটার নাম হচ্ছে এগ বা হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই ডিম্বাণু। বুঝছো, এটাই হইলো আমাদের স্ত্রী গ্যামেট, ডিম্বাণু। আমরা তোমাদের একটা গল্পের ছলে পরে সংক্ষিপ্ত ভাবে বুঝাবো এটা, হ্যাঁ। ডিম্বাণু একটা নায়িকা এই পরে দেখাচ্ছে। সো এটা হইলো এগ বা ডিম্বাণু। মাঝখানে যে দুটা কোষ আছে এই দুটা কোষের পরিচয় হচ্ছে, এদেরকে বলে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে টোটাল যে 8টা সেল পাইলাম, এই 8টা সেল আমরা তিনটা ভাগে ভাগ করলাম। উপরের 3টা সেলকে আমরা বলি প্রতিপাদ কোষ, নিচের 3টা সেলের 2টা সেলকে একসাথে আমরা বলি সহকারী কোষ, একটাকে আমরা বলি ডিম্বাণু, আর মাঝখানে যে দুটো কোষ আছে তাদেরকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এখানে আমার মেইন যে অংশটা সেটা হচ্ছে এই ডিম্বাণু, গ্যামেটটা হচ্ছে ডিম্বাণু। বুঝছো, তাহলে এখানে আমাদের ডিম্বাণু প্রোডাকশন শেষ। ওখানে আমাদের পরাগরেণু প্রোডাকশন হয়েছে, বাট এখনো কোন গ্যামেটটা আমরা পাই নাই, ওইটা আমরা নিষেকে শিখবো। বুঝছো কিনা? তাহলে এখন আমরা খুব ভালো মতো করে পরাগায়ন যে টপিকটা আছে এইটা এবার বুঝবো। কেন? কারণ ওই জায়গাতে আমার পরাগ রেডি আছে, এই পাশে আমার ডিম রেডি আছে বা ডিম্বাণু রেডি আছে। ওই পরাগ রেণুকে ডিম্বাণু পর্যন্ত তো নিয়ে আসতে হবে, যেই প্রসেসের মাধ্যমে নিয়ে আসবো সেটাই হচ্ছে পরাগায়ন। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে পরাগায়ন কাকে বলে। দেখো তোমাদেরকে একটু খুব সংক্ষিপ্ত ভাবে একটু বুঝাই। আমাদের এইটা ছিল একটা পুংকেশর, এই পুংকেশরের এর মধ্যে ছিল পরাগ রেণুগুলা, আর এইটা ছিল একটা স্ত্রী স্তবক। তাহলে এখানকার যে পুংকেশর পরাগ রেণুটা তৈরি হয়েছে সেটাকে আমাদেরকে হচ্ছে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ে আসতে হবে কোথায়? এইটার একটা অংশের নাম আছে, এটার নাম হচ্ছে স্টিগমা। আমরা এটা মানে মিস করে গিয়েছি, আমরা একবার পড়াচ্ছি তোমাদেরকে। স্টিগমা বা বাংলায় বলা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে এখান থেকে যে পরাগরেণুটা উৎপন্ন হয়েছে সেটাই গর্ভমুণ্ড পর্যন্ত আসা লাগবে। বুঝছো, যেই প্রসেসের মাধ্যমে আসবে সেটাকে আমরা বলি হচ্ছে কি? পরাগায়ন। এটার নাম কি? পরাগধানী। এটার নাম কি? গর্ভমুণ্ড। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে পরাগরেণু পরাগধানী হতে গর্ভমুণ্ডে পতিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা পরাগায়ন বলি। বুঝছো, তাহলে এই যে পরাগধানী, এখান থেকে পরাগরেণু, এই পরাগরেণু এটা আসবে কোথায়? আসবে এই গর্ভমুণ্ডে। বুঝছো, আমরা মানে তখন এটা মিস করে গেছি, ওদেরকে বলে দিই এটা একটা স্ত্রী স্তবক, এটাকে 3টা ভাগ করি। এইটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, আমরা এটাকে বলি হচ্ছে স্টিগমা। এইটুকুর নাম হচ্ছে গর্ভদণ্ড, এবং এই অংশটুকুর নাম, টোটালটার নাম হচ্ছে গর্ভাশয় বা অভারি। আর এর ভিতরে যে অংশ আছে এটার নাম হচ্ছে ডিম্বক।
এটাকে আমরা বলি হচ্ছে ওভিউল। আর এইটার মাঝখানে যে বড় কোষটা ছিল এইটা হইলো আমাদের ডিম্বাণু, বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে এক্সেল। বুঝছো? তাহলে এইটা হইলো গর্ভমুণ্ড, এটা হইলো গর্ভদণ্ড, আর এইটা হইলো হচ্ছে আমাদের টোটালটা হলো গর্ভাশয়। গর্ভাশয়ের পার্ট আবার দেখো দুটো ভাগে ভাগ করছি। এই অংশটুকুর নাম হচ্ছে আমাদের ডিম্বক। ডিম্বকের মধ্যে আবার থাকছে কি আমাদের ডিম্বাণু বা এক্সেল। এটাই হইলো আমাদের স্ত্রী গ্যামেট যেটা আছে সেইটা। এই জিনিসটা এই পর্যন্ত কিন্তু এখন আসে নাই, এই জিনিসটা শুধুমাত্র গর্ভমুণ্ড পর্যন্ত গিয়েছে। এটাই হলো পরাগায়ন। আমাদের অনেকের ক্ষেত্রে মনে হয় যে এই যে পরাগরেণুটা আছে এইটা একদম ডিম্বাণু পর্যন্ত যাবে, কিন্তু ওটাকে আমরা পরাগায়ন বলবো না। এটা পরাগায়ন না, এটা হচ্ছে নিষেক প্রক্রিয়া। এটা হচ্ছে পরাগায়ন, গর্ভ পরাগরেণু থেকে গর্ভমুণ্ড পর্যন্ত। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে পরাগায়ন যেটা বললাম এটার ক্লাসিফিকেশন আমরা একটু দেখবো, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, পরাগায়নকে আমরা ভাগ করি হচ্ছে দুইটা ভাগ। দুইটা ভাগ কি কি? প্রথমটা হচ্ছে স্বপরাগায়ন, পরেরটা হচ্ছে পরপরাগায়ন। একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। কোশ্চেন হচ্ছে স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে? বুঝছো? খুব সহজে বুঝলাম। ধরো এটা একটা ফুল, এই ফুলে স্বপরাগায়ন কখন বলবো? এইটা একটা ফুল যদি হয়, দেখো তো এই ফুলে পুংস্তবক আছে, স্ত্রী স্তবক আছে, আছে না? এ দেখো পুংস্তবক, এ দেখো স্ত্রী স্তবক। তাহলে একই ফুলে পুংস্তবক আছে, স্ত্রী স্তবক আছে, মানে উভলিঙ্গ যে ফুলগুলা। তাহলে এখানকার পরাগ যদি ওখানকার স্টিগমাতে বা গর্ভমুণ্ডে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো? স্বপরাগায়ন। বুঝছো? তাহলে একই গাছের একটাই ফুলে মধ্যে যে পরাগায়ন, এটা হচ্ছে স্বপরাগায়ন। আরো একটা পরাগায়ন আছে স্বপরাগায়ন, সেটা হচ্ছে গাছ একটা কিন্তু ফুল দুটা ভিন্ন ভিন্ন। মনে করো এটা একটা গাছ, খুবই বাজে গাছ আঁকাবো হয়তো। এইটা ধরো একটা ফুল, এইটা ধরো আরেকটা ফুল। এই দুটা ফুলের মধ্যে যদি পরাগায়ন থাকে সেটাও স্বপরাগায়ন। তাহলে একটা গাছ, একটা গাছে স্বপরাগায়নের দুইটা স্বপরাগায়ন পাইলাম। এক গাছ একটা, একটা গাছের একটা ফুল, ওই ফুলের মধ্যে পুংস্তবক আছে, স্ত্রী স্তবক আছে, ওটা স্বপরাগায়ন। আবার একটা গাছ ফুল দুইটা, এই ফুলের সাথে এই ফুলের যে পরাগায়ন এটা হচ্ছে স্বপরাগায়ন। তাহলে পরপরাগায়ন কোনটা? এইটা একটা গাছ আর এইটা একটা গাছ, এই গাছের একটা ফুলের সাথে এই গাছের আরেকটা ফুলের যে পরাগায়ন। ধরো এইটা একটা গাছ, এইটা আরেকটা গাছ, এই গাছের পুংস্তবকের সাথে এই গাছের স্ত্রী স্তবক, বা এই গাছের স্ত্রী স্তবকের সাথে ওই গাছের পুংস্তবক, যেই পরাগায়ন, স্তবকটা ঠিক বলা উচিত হচ্ছে না, মানে এদের মধ্যে যে পরাগায়ন সেটা হচ্ছে আমাদের পরপরাগায়ন। যে গাছ হইতে হবে দুটা ভিন্ন ভিন্ন গাছ, তাহলে পরপরাগায়ন। আর যদি একই গাছ হয় তাহলে সেটা স্বপরাগায়ন। কিন্তু এখানে মাথায় রাখবা, ভিন্ন ভিন্ন গাছ বলছি মানে কি তেমন না যে একটা আম গাছ আর একটা জাম গাছ। ভিন্ন ভিন্ন গাছ মানে আম গাছের সাথে আম গাছের পরাগায়ন, জাম গাছের সাথে জাম গাছের পরাগায়ন। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা এটা সংজ্ঞা লিখলাম না, উদাহরণ লিখি। উদাহরণটা পরীক্ষা খুব বেশি আসে। সেটা হচ্ছে স্বপরাগায়নের উদাহরণ কারা আছে? স্বপরাগায়নে আছে যারা উভলিঙ্গ ফুল ছিল, যেমন হচ্ছে জবা, যেমন ধুতুরা। তোমার বই অনুযায়ী এই দিকে দেওয়া আছে। তারপর সে পরপরাগায়ন, এটার কি কি দেওয়া আছে? যেমন হচ্ছে পেঁপে, পেঁপে গাছে পরপরাগায়ন হয়। যেমন যেমন হচ্ছে শিমুল, যেমন যেমন হচ্ছে লাউ, যেমন হচ্ছে কুমড়া। বুঝছো? তাহলে এগুলো হলো স্বপরাগায়ন, এগুলো হলো হচ্ছে পরপরাগায়ন। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে পরাগায়ন আমরা বুঝছি মোটামুটি। এখন পরাগায়নের জন্য ফুলের যে গঠন আছে এই গঠনে ভিন্নতা দেখা দেয়। বুঝছো? তুমি কি প্রত্যেকটা গাছের ফুল কি একই রকম পাও নাকি? না, পাও না। ভিন্নতা দেখা দেয়। কেন ভিন্নতা দেখা যায়? যেন পরাগায়ন খুব সুন্দরভাবে হয়। বুঝছো? তো আমরা কয়েকটা উদাহরণ
আগে কয়েকটা টাইপের ফুল সম্পর্কে তোমাকে বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রথমে আসো এক নাম্বার। এক নাম্বার হচ্ছে পতঙ্গ পরাগী। নাম শুনলে আমরা বুঝতে পারছি তাই না? পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী মানে কি? পতঙ্গ পরাগী মানে হচ্ছে তার যে পরাগায়ন হবে সেটা হবে পতঙ্গের মাধ্যমে। পতঙ্গ কেমন? মৌমাছি, অন্যান্য যে ছোট ছোট পোকা আছে সেগুলোর মাধ্যমে। বুঝছো? এটা হলো পতঙ্গ পরাগী। এখন তুমি চিন্তা করো যে তুমি পতঙ্গ পরাগী যদি হইতে হয় তাহলে সেই ফুলের বৈশিষ্ট্য কি ধরনের হবে? একটা মৌমাছিতে উদাহরণ দাও। একটা সরিষা ফুল চিন্তা করো, সরিষা ফুলে কি হয়? সরিষা ফুলে হচ্ছে পতঙ্গ পরাগী না? আমরা সরিষা ফুলের মধু খাই না? হ্যাঁ, তাহলে সরিষা ফুলে যে মধু খাচ্ছে কিভাবে হচ্ছে? ওইটা পরাগায়নের মাধ্যমেই হচ্ছে। পরাগায়ন করছে, ওটা মধু সংগ্রহ করছে, তখন পরাগায়ন হয়ে যাচ্ছে। তাহলে একটা মৌমাছি কেন সরিষা ফুলে যায়, অন্য গাছে যাচ্ছে না? কারণ যদি পতঙ্গ পরাগী হইতে হয়, প্রথম শর্ত ওই ফুলকে আকর্ষণীয় হইতে হবে, কালারফুল হইতে হবে, রঙিন হইতে হবে। রঙিন হইলে পতঙ্গকে আকর্ষণ করবে। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রঙিন হইতে হবে। দুই নাম্বার কথা, রঙিন হইল বাট ওইটার মধুগ্রন্থি আছে কিনা। যদি মধুগ্রন্থি না থাকে তাহলে ওখানে গিয়ে বসবে কেন? বুঝছো? তাহলে আমাদের দুই নাম্বার পয়েন্ট হচ্ছে মধুগ্রন্থি থাকতে হবে। তিন নাম্বার কথা, রঙিন হইল, মধুগ্রন্থি থাকলো। এখন একটা মৌমাছি যখন একটা ফুল থেকে, এখান থেকে মনে করো তোমার পরাগরেণু নিয়েছে, ওই ফুলেতে গিয়ে ওই পরাগরেণুটা ছেড়ে আসবে। এখন পরাগরেণু ছেড়ে দিল কিন্তু বাতাসে পরাগরেণু পড়ে গেল, তাহলে কি হবে? হবে না। তাহলে যেই ফুলে যে স্টিগমা বা গর্ভ মুন্ড আছে তাকে আঠালো হইতে হবে, যেন এখান থেকে পরাগরেণু ওখানে যদি ফেলে দেয় মৌমাছি, ওখানে লেফটিয়ে থাকে, ওখানে থেকে যায়, ওখান থেকে না পড়ে। বুঝছো? তাহলে তিন নাম্বার পয়েন্ট কি? আঠালো হইতে হবে। এই তিনটা হলো মেইন পয়েন্ট। এক নাম্বার হচ্ছে রঙিন হইতে হবে, দুই নাম্বার হচ্ছে মধুগ্রন্থি থাকতে হবে, তিন নাম্বার হচ্ছে আঠালো হইতে হবে। এখন এই বাদ দিয়ে ফুলগুলো বড় হইলে বেশি সুবিধা, ওইদিকে বেশি আকর্ষণ করবে, বাট ওইগুলো আসলে নেসেসারি না। নেসেসারি হচ্ছে তিনটা কথা, রঙিন হইতে হবে, মধুগ্রন্থি থাকতে হবে, আঠালো হইতে হবে। বুঝছো? এটা গেল হচ্ছে পতঙ্গ পরাগী। এখন চিন্তা করো পতঙ্গ পরাগী গিয়েছে আমাদের, আমরা এখন কথা বলবো হচ্ছে দুই নাম্বার। সেটা হচ্ছে প্রাণী পরাগী। প্রাণী পরাগী মানে বুঝছো তো না? প্রাণী পরাগী মানে এখন প্রাণী, বিভিন্ন প্রাণী, গরু, ছাগল, আমি, তুমি, এরা, এদের মাধ্যমে যে পরাগায়নটা হবে সেটা হচ্ছে প্রাণী পরাগী। তো এখন চিন্তা করো তো যে আমাদের জন্য যারা প্রাণী আছে, আমরা কেন একটা ফুলে হাত দিব, দেন সেখান থেকে আরেকটা ফুলে হাত দিব? কেন? কিভাবে করতে পারি এটা আমরা? আমাদের জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ, প্রথমটা হচ্ছে ফুলটা অবশ্যই এবং অবশ্যই রঙিন হইতে হবে। যদি ফুল রঙিন হয় তাহলে আমাদেরকে আকৃষ্ট করবে ফুলটা, আমরা তখন দেখতে যাব, তাকে ধরতে যাব। দুই নাম্বার হচ্ছে ফুল খুব ছোট, তাহলে কি আমাদের খুব চোখে পড়বে না? বড় হলে চোখে পড়বে? বড় হলে চোখে পড়বে। তাহলে নর্মালি যদি ফুলের আকার বড় হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা। তাহলে আকার কি হইতে হবে? বড় হইতে হবে। তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে, দেখো আমরা একটা নাম্বার বললাম রঙিন, দুই নাম্বার বললাম হচ্ছে আকার বড়, তিন নাম্বার হচ্ছে যদি ফুলে সুগন্ধ না থাকে তাহলে কি আমরা সে ফুল নর্মালি যাবো, সেখানে কাজ করবো? করবো না। তাহলে আমাদের তিন নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে সুগন্ধিযুক্ত হইতে হবে। বুঝছো? তাহলে তিনটা পয়েন্ট পাইলাম, রঙিন, আকার বড়, সুগন্ধিযুক্ত। এটা হলো মেইন তিনটা পয়েন্ট। এরপর আসো তিন নাম্বার। তিন নাম্বার হচ্ছে কি কি শেষ করছি? পতঙ্গ, প্রাণী। এখন আসো তিন নাম্বার। তিন নাম্বার হচ্ছে বায়ু পরাগী। বলো তো, যদি হয় বায়ু পরাগী, বায়ু পরাগী যদি হয় তাহলে বায়ু পরাগী মানে বুঝছো তো? মানে এখানে একটা ফুল আছে, বায়ু হবে এখানকার পরাগরেণু আরেকটা ফুলের স্টিগমাতে বা গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, যদি এক নাম্বার পয়েন্ট কি হইতে হবে? বায়ু পরাগী। বায়ু
এটা কি রঙিন হইতে হবে, নাহলে কি বায়ু কি প্রবাহিত হবে না, এমন কি হয় না? তো কালারের কোনো সমস্যা নাই, কালার যে কোনো কিছু হইতে পারে, কালার না থাকলেও সমস্যা নাই, সাদা কালার হইতে পারে, কোনো সমস্যা নেই। বুঝছো? 2 নাম্বার হচ্ছে আকার বড় ছোট। আকার বড় ছোট কি কোনো সমস্যা? বায়ু প্রবাহিত হবে, দেন কি হবে, দেন হচ্ছে পরাগরেণু এখান থেকে আরেকটি জায়গায় পড়বে। তো ফুলের আকারের ক্ষেত্রে খুব বেশি সমস্যা এখানে দেখা দিবে না। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হালকা। ভাবো, যদি পরাগরেণু অনেক ভারী হয়, তাহলে যখন পরাগ প্রবাহিত হবে তখন কি এটা বেশি দূর যাইতে পারবে? পারবে না। তাহলে তার যে পার্সেন্টেজ সেটা কমে যাবে। তাহলে আমাদেরকে যে পরাগরেণু হইতে হবে সেটা কি হতে হবে? সেটা হচ্ছে হালকা হতে হবে, তো সহজে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। বুঝছো? 2 নাম্বার, যেটা বায়ু পরাগী, এইটা বাতাসে যাচ্ছে, একটা ফুলের উপর পড়লো, বাট এখানে আঠা নেই, তাহলে আবার তো একই রকম ভাবে কি হয়ে যাবে, এটা উড়ে চলে যাবে। তাহলে এই 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আঠালো হইতে হবে। বুঝছো? তাহলে বায়ু পরাগী দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে হালকা হইতে হবে পরাগ রেণু, আর আঠালো হইতে হবে কোনটা, গর্ভমুণ্ড। বুঝছো? 4 নাম্বার এবং সর্বশেষ, আমাদের এই বই অনুযায়ী সর্বশেষ, সেটা হচ্ছে 4 নাম্বার, বায়ু শেষ করছি, পানি পরাগী। এখন তোমরা একটু মাথা খাটাও, তাহলে বুঝতে পারো পানি পরাগী মানে কি। পানি পরাগী মানে হচ্ছে যেটা পানির মাধ্যমে পরাগায়ন ঘটাবে। তুমি চিন্তা করো, পানি পরাগী হইতে গেলে তোমার কি, ওটা কি রঙিন হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? না, পানি করবে, পানি কি রঙিন আর সাদা কালো কি কোনো এরকম ভেদাভেদ আছে? না। তাহলে ফুল কেমন হবে? হালকা হইতে হবে না ভারী হইতে হবে? খুব সহজ কথা, হালকা হইতে হবে। যে পরাগরেণু আছে সেটা হালকা হইতে হবে। কেন হালকা হইতে হবে? নিজে একটু ভাবো তো, যদি হালকা না হয় তাহলে সেটা পানিতে ডুবে যাবে না? বুঝছো? তাহলে হইতে হবে কেমন, হালকা হইতে হবে। তাহলে পানি পরাগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হালকা হইতে হবে। বুঝছো? এখন আসুন প্রত্যেকটার জন্য আমরা উদাহরণগুলো একটু দেখি, উদাহরণগুলো আমাদের মনে আছে কিনা। প্রথমটা, পতঙ্গ পরাগী। কে হয়, কারা পতঙ্গ পরাগী হয়? সরিষা। সরিষা ফুলের যে মধু, সেটা কার মাধ্যমে হয়? মৌমাছির মাধ্যমে। এটা কারা? এরা হচ্ছে পতঙ্গ পরাগী। 2 নাম্বার, প্রাণী পরাগী। প্রাণী পরাগী কার উদাহরণ কি দিতে পারি আমরা? ড্রাগন দিতে পারি। ড্রাগন হচ্ছে প্রাণী পরাগী। এটার মানুষকে তার রেণু যেটা আছে, পরাগরেণু যেটা আছে, সেটাকে নিয়ে গর্ভমুণ্ডে ছয়তে হয়, তাহলে ড্রাগনের ক্ষেত্রে তার ফল আসে না। বুঝছো? তো এটা হচ্ছে প্রাণী পরাগী। তারপর হচ্ছে বায়ু পরাগী। বায়ু পরাগী কারা আছে? সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ধান। ধান হচ্ছে বায়ু পরাগী। যখন ধানে বাতাস হয়, ধান এভাবে এলোমেলো হয় না, সেই সময় পরাগায়ন ঘটে, একটা ফুল একটা ফুলের উপর চলে যায়। বুঝছো? সর্বশেষ হচ্ছে পানি। পানি হচ্ছে শ্যাওলা, পাতা শ্যাওলা। এই হচ্ছে আমাদের উদাহরণ। এইগুলো খুব ভালো মতো করে একটু দেখবা। এগুলো কিন্তু আজকাল কিন্তু কোয়েশ্চেন কিন্তু খুব ট্র্যাডিশনাল ওয়েতে করছে না, হ্যাঁ? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি ট্র্যাডিশনাল ওয়েতে কোয়েশ্চেন না করে, এগুলো একটু গুরুত্বপূর্ণ। তাহলে পরাগায়ন মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। বুঝছো? এখন আমাদের সর্বশেষ, সর্বশেষ ঠিক না, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে নিষেক প্রসেস। তাহলে এখন আমরা কি করলাম বলতো? আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে, এখানে পরাগরেণু ছিল, এখানে যে অংশটা ছিল, এখানকার যে অংশটা ছিল এরকম পরাগরেণু ছিল, সেই পরাগরেণু গুলোকে আমরা এই পর্যন্ত, এই যে এই জায়গায় নিয়ে আসলাম পরাগায়ন করিয়ে। বাকি আছে কি, এইটাকে এই ডিমের কাছে নিয়ে যাওয়া। যে প্রসেসের মাধ্যমে এটা হবে, সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়া। বুঝছো? তাহলে এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো হচ্ছে নিষেক প্রক্রিয়া।
আচ্ছা, নিষেক প্রক্রিয়া তাহলে কিভাবে কাজ করে? নিষেক প্রক্রিয়া কাজ করে, তোমাদের কি মনে আছে যে আমরা কিন্তু ওখানে সম্পূর্ণ পুং গ্যামেট তৈরি করছিলাম না? পুং গ্যামেট আমরা হচ্ছে মাইক্রো স্পোর পর্যন্ত তৈরি করছিলাম, এখনো গ্যামেট প্রোডাকশনটা বাকি আছে, বুঝছো? তো ওই যে পরাগরেণু যেটা তৈরি করছিলাম, মাইক্রো স্পোর যেটা তৈরি করছিলাম, ওই স্পোরটা দেখতে কেমন হয় জানো? আমরা এখানে তোমাকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এটাকে একটু পরে নিয়ে আসছি, আমরা আগে একটু গ্যামেটটা প্রোডাকশন করে আসি। দেখো, একটা পরাগরেণু, পরাগরেণু কোনটা মনে আছে? এই যে, এই যে পরাগরেণু যেটা তৈরি করছিলাম, এই পরাগরেণুটা আমরা এখানে এখন নিয়ে যাচ্ছি, এই জায়গায় নিয়ে যাচ্ছি। এই পরাগরেণুটা কিন্তু এরকম গোল দেখতে হয় না, ওটা দেখতে হয় কেমন জানো? ওটা দেখতে হয় এইরকম। এইটা হচ্ছে একটা পরাগরেণু দেখতে এরকম, বুঝছো? তো এই পরাগরেণু যে দেখতে এইরকম, এইটার ভিতরে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ইনটাইন, এবং বাইরে যে কাটার মতো অংশ আছে এটাকে আমরা বলি হচ্ছে এক্সাইন। তাহলে এইটা হচ্ছে ইনটাইন, এইটা হচ্ছে এক্সাইন। এগুলোকে তোমাদের লাগবে? আপাতত লাগবে না, বাট টোটাল প্রসেসটা বোঝার জন্য আমি একটু ডিটেলস দেখাচ্ছি। এখন এই যে ইনটাইন আছে, এই ইনটাইনের মধ্যে কিন্তু কোনটা ছিল? একটা কোষ ছিল। কোন কোষটা? ওই যে আমরা প্রোডাকশন করে ছেড়ে দিয়েছি, এই যে এই কোষটা, পরাগরেণু যেটা। তাহলে এই কোষটা কোথায় আছে আমাদের? এর মধ্যে আছে, বুঝছো? তো যখন এর মধ্যে থাকে তখন এটা একটা ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে ওই কোষটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আগে ছিল একটা কোষ, এই অবস্থায় আছে, এটাকে আমরা জুম করছি, এমন একটা ছিল, এটা জুম করলাম, এরকম একটা ছিল, ওইটা বিভক্ত হয়ে দুইটা জিনিস তৈরি করবে এইভাবে, দুইটা কোষ তৈরি করবে, এই একটা কোষ, এই একটা কোষ। বড় যে কোষটা তৈরি করলো এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ছোট যে কোষটা তৈরি করলো এটার নাম হচ্ছে জনন অথবা জেনারেটিভ। নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, আরেকটা নাম হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস, বুঝছো? তাহলে বড় যে নিউক্লিয়াসটা সেটা নালিকা নিউক্লিয়াস, ছোট যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে জেনারেটিভ বা জনন নিউক্লিয়াস। ঠিক আছে? এই জেনারেটিভ বা জনন নিউক্লিয়াসটাই হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে, বুঝছো? তো নালিকা নিউক্লিয়াস যেটা থাকে, খুব ভালো মতো করে বুঝবা, এই অবস্থায় আছে। তাহলে এই জিনিসটা এইরকম আর থাকবে না, এই জিনিসটা কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে কি তৈরি করবে বলতো? কনভার্ট হয়ে সে তৈরি করবে এমন, ধরো এমন এমন ছিল, এটা ছিল, এইটা ছিল, তাহলে এইরকম একটা নিউক্লিয়াস তৈরি করছে, এইরকম একটা নিউক্লিয়াস তৈরি করছে, এরকম নিউক্লিয়াস তৈরি করবে, বুঝছো? এটাই কিন্তু এখন বলেন। তো এইটা পূর্বে পরাগায়ন হবে, হয়ে কোথায় পতিত হবে? এই যে এখানে পতিত হচ্ছে। এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। এখানে যখন পতিত হবে তখন তার এই যে বাইরের যে স্তরটা আছে এইটা, এটার নাম হচ্ছে এক্সাইন, আর এটার নাম হচ্ছে ইনটাইন। তখন এই এক্সাইনটা ফেটে যাবে। এক্সাইনটা কি হবে? ফেটে যাবে এরকম ভাবে। ফেটে গিয়ে এই যে ইনটাইনটা ছিল সেটাও ফেটে গিয়ে এরকম নালী তৈরি করবে, বুঝছো? এরকম কি তৈরি করবে? নালী তৈরি করবে। দেখো তৈরি করছে, নালী তৈরি করে কিন্তু ইনটাইন, ভিতরে যে স্তরটা আছে সেটা এরকম নালী তৈরি করছে। যখন নালী তৈরি করবে, এই নালীতে প্রথমে যে নিউক্লিয়াসটা থাকবে এরকম একটা প্রথমে থাকবে, এরকম নিচে আরেকটা থাকবে, বুঝছো? প্রথমে যে নিউক্লিয়াস থাকবে, এখন কাজটা কি একটু বুঝো। প্রথমে এখানে এই গ্যামেটটা পড়লো, পড়ার পরে
তার কাজ হচ্ছে এই যেখানে একটা ছিদ্র থাকে, এটাকে নাম আমরা নাম বলে হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল মানে হচ্ছে ডিম্বক রন্ধ্র। এটা হলো ডিম্বক, এই ডিম্বকের ছিদ্র যেটা, কারণ এই গ্যামেটটাকে তো এই পর্যন্ত পৌঁছাইতে হবে। তাহলে এখানে পড়ার পরে আর এই পর্যন্ত পৌঁছাইতে হবে তাকে। তা এই প্রসিডিউরের সময় সে কি করবে, এই যে নালী আছে এটার নাম আমরা বলি হচ্ছে পরাগ নালী। নাম কি? পরাগ নালী। তো সেখান থেকে পড়ার পরে পরাগ নালী তৈরি করছে। কে তৈরি করলো? এই যে ইনটাইন, ভিতরে যে পর্দাটা আছে, এই ইনটাইনটা স্তর যেটা ছিল, এই ইনটাইনটা করবে কি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই পরাগ তোমার হচ্ছে ডিম্বক রন্ধ্র পর্যন্ত আসবে, বুঝছো? তো এখন কি করা লাগবে, এই যে নিউক্লিয়াস দুটো আছে এখন তো এরা তো আসবে, কারণ এরাই তো মেইন জিনিস। যখন আসবে তখন প্রথমে থাকবে হচ্ছে আমাদের এইটা পরাগ আইসি না, তার মানে এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তাহলে আমাদের প্রথমে থাকবে নালিকা নিউক্লিয়াস, আর পিছনে থাকবে জনন নিউক্লিয়াস, বুঝছো? তাহলে আগে থাকছে নালিকা নিউক্লিয়াস, পরে থাকবে জনন নিউক্লিয়াস। এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসার পরে এই যে জনন নিউক্লিয়াস যেটা ছিল, এই জনন নিউক্লিয়াস বিভাজিত হবে, তৈরি করবে দুইটা, এই একটা, এই একটা। আর এই নালিকা নিউক্লিয়াস কি হবে, এটা আসলে সময়ের ব্যবধানে এটা আসলে নষ্ট হয়ে যাবে, এটা আসলে এর ফাংশন থাকবে না। কথা বুঝছো? তাহলে থাকলো কোনটা এখন? শুধুমাত্র জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস একবার মাইটোসিস করলো, দুইটা তৈরি করলো। এই যে দুইটা তৈরি হইলো, একটা গিয়ে মিশবে এই যে এখানকার যে এগ আছে, ডিম আছে, এই ডিমের সাথে এই মিশে গেল। আর একটা বাকি থাকলো, সেটা গিয়ে মিশবে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এই সেকেন্ডারি নিউক্লিয়াসে। এইটাই হইলো আমাদের নিষেক প্রক্রিয়া। যখন একটা সেল ডিমের সাথে মিশলো সেটা হইলো নিষেক, আর যখন আরেকটা সেল এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিশলো এই প্রসেসটা হইলো নিষেক। আর যখন এখানে মিশলো তখন সেটাকে আমরা বলি হচ্ছে দ্বিনিষেক, ডাবল ফার্টিলাইজেশন। তাহলে নিষেক হইলো, এখানে হইলো কি দ্বিনিষেক হইলো। এই হইলো আমাদের নিষেক প্রক্রিয়া, বুঝছো? তাহলে পরাগায়ন হইলো, স্টিগমা পর্যন্ত আসলো, এখানে শেষ। তারপরে এখান থেকে এই পর্যন্ত এসে এখানে একবার ডিমের সাথে মিশলো, এটা নিষেক। আর একবার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিশলো, এটা হচ্ছে দ্বিনিষেক। কোশ্চেন হচ্ছে এই যে মিশামিশি হইলো, এরপরে কি প্রোডাকশন হবে? আমাদের যেই কাঙ্ক্ষিত বীজ সেটা কোথায় প্রোডাকশন হবে? সেটা প্রোডাকশন এখানেই হবে। আচ্ছা, সেটা আমরা প্রোডাকশন করে যাচ্ছি, তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বাদ আছে, সেটা আমরা শেষ করে দিই। শোনো, তাহলে এখানকার যে প্রোডাকশন, এখানকার যে প্রথমে নিষেকটা হইলো ডিমের সাথে একটা হচ্ছে কোষের মিলন হইলো, এর ফলে এখানে তৈরি করলো ভ্রূণ। কি তৈরি করলো? ভ্রূণ তৈরি করলো। আর এই যে দ্বিনিষেক হইলো, এটা তৈরি করলো শস্য বা এন্ডোস্পার্ম। আমরা এটা সবার শেষ স্লাইডে দেখাবো। আপাতত শুধু এইটুকু মাথায় রাখো যে এই যে প্রোডাকশন এখানে হইলো, নিষেক হইলো, শুধু নিষেক, এটাতে তৈরি হয় ভ্রূণ। এই যে ভ্রূণ তৈরি হইলো, এই ভ্রূণ থেকে নতুন স্পোরোফাইট কিভাবে উৎপন্ন হবে? কারণ আগে তো কি ছিল, এখন তো সম্পূর্ণ শেষ হয়েছে? শেষ হয় নাই। আমরা শুধুমাত্র কি তৈরি করছি? ভ্রূণ তৈরি করছি, কিন্তু ভ্রূণটা এখনো পরিপূর্ণ হয় নাই। ভ্রূণটাকে পরিপূর্ণ করা লাগবে। কিভাবে পরিপূর্ণ হবে? খুব গুরুত্বের সাথে দেখো। ধরো এটা ওই প্রসেসটা যেটা আমরা এখন দেখে আসলাম, ঠিক আছে? তো এখানে আমরা খুব গুরুত্বের সাথে বুঝবো একটা জিনিস, সেটা হলো এখানকার যে ডিমটা ছিল সেই ডিমের সাথে গিয়ে কিন্তু আমার এইটা মিশেছে। কোনটা মিশেছে? পরাগরেণু মিশেছে, বুঝছো? যখন ডিমের সাথে পরাগরেণু মেশে তখন একটা সেল তৈরি হয়। এইটা ছিল কি? এন। এই যে মিশলো, এটা গিয়ে কি মিশলো? এন। তৈরি করলো কি? 2n। তাহলে এখান থেকে কি তৈরি হইলো আমার? এখান থেকে আমার তৈরি হইলো হচ্ছে একটা 2n প্রোডাকশন হইলো, 2n। এখন এইটা খুব ভালো মতো করে বুঝবা। এইটাকে ভিন্ন ভিন্ন দুটো সেল থাকবে না, 2n তৈরি হইলো। এই 2n এর একটা নাম আছে, এটার নাম হচ্ছে জাইগট। এটা তোমরা অনেকবার পড়ছো। জাইগট হইলো যে কোনো জীবের জন্য তার প্রথম সেল, প্রথম ডিপ্লয়েড সেল। এখান থেকে এবার যতবার হবে সব মাইটোসিস হবে, আর একবারও মিওসিস হবে না। মিওসিস ওই গ্যামেট প্রোডাকশন সময় শেষ হয়ে গেছে। এটা প্রথম সেল। আমাদের যে এত বড় শরীর, প্রায় 30 ট্রিলিয়নের কাছাকাছি আমাদের কি আছে? সেল আছে, 100 ট্রিলিয়ন দেওয়া আছে। তো এই পরিমাণ সেলের কাছাকাছি সেল
কই থেকে তৈরি হয়েছে? একটা সেল থেকে, জাইগোট থেকে। জাইগোটটা কেমন? জাইগোটটা 2n, প্রথম বডি সেল আমাদের। দেন এখান থেকে মাইটোসিস হইতে থাকবে এবং আমাদের এত বড় বডি তৈরি হয়ে যাবে, বুঝছো? তো এই জাইগোটে বিভাজন হয়। কিভাবে বিভাজন হয় সেটা খুব ভালো করে বুঝছো। তা মনে করো এটা জাইগোট। এই জাইগোটে যে বিভাজনটা হবে, সেই বিভাজনটা হবে এবং প্রস্থচ্ছেদ ভাবে। যখন প্রস্থচ্ছেদ ভাবে বিভাজন হবে, তখন এটা ডিম্বক রঞ্জনা ছিদ্রর কাছাকাছি যেটা আছে, এইটার কাজ হচ্ছে এইটা তৈরি করবে হচ্ছে এপিকাল কোষ, বুঝছো? আর উপরের যে অংশ আছে, এইটা তৈরি করবে হচ্ছে বাসাল সেল। বাসাল মানে হচ্ছে ভিত্তি কোষ। তাহলে যে জাইগোটটা ছিল সেটা প্রস্থ বরাবর বিভক্ত হয়েছে, হয়ে উপরে তৈরি করছে বাসাল বা ভিত্তি সেল, নিচে তৈরি করছে এপিকাল সেল। এই যে ভিত্তি সেল, এই ভিত্তি সেলটা পরবর্তীতে কনভার্ট হবে আমার ভ্রূণে, আর যে এপিকাল সেল বা এপিকাল কোষ, এইটা কনভার্ট হবে হচ্ছে আমার ভ্রূণ ধারকে, ভ্রূণটাকে ধারণ করে রাখবে, বুঝছো? তা এই আমার ভ্রূণ তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে নতুন স্প্রোফাইটার তৈরি হয়ে গেল। বোঝা গিয়েছে? শুধু কি এখানেই হবে? আর কোনো সেলস আছে না? আছে। এখানে দুটো সেল ছিল না? দেখো আমরা ফেরত যাই এবার। এখানে কি ছিল? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াসে কয়টা সেল ছিল? দুইটা সেল। মনে করে দেখো, সেকেন্ডারি নিউক্লিয়াসে কয়টা সেল ছিল? সেকেন্ডারি নিউক্লিয়াস, দেখো সেকেন্ডারি নিউক্লিয়াসে কয়টা সেল ছিল? দুইটা সেল। আরেকটা সেল গিয়ে এখানে মিশলো, আরেকটা সেল গিয়ে মিশলো। আগে ছিল 2n, এখন গিয়ে মিশলো আরেকটা n, তৈরি করলো কি? থ্রাইসেন। এই থ্রাইসেনের নাম হচ্ছে শস্য, বা এটাকে আমরা বলি হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম, বুঝছো? শস্য বা কি? এন্ডোস্পার্ম। তাহলে এই হইলো আমার নতুন স্প্রোফাইটের তৈরি। আগে অলরেডি দুইটা এন ছিল, এখন যুক্ত হবে নতুন একটা এন। এই নতুন একটা এন তৈরি করবে 2n প্লাস n সমান সমান হচ্ছে থ্রাইসেন, যার নাম হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে এই হইলো আমার ভ্রূণ, এই হইলো ভ্রূণধারক, এই হইলো এন্ডোস্পার্ম। বাকি যা যা আছে, বাকি কি কি আছে, আমরা এই এখানে আবার ফেরত আসবো, বুঝছো? আমরা পরিণতিটা একবার দেখে আসি। বাকি যা যা আছে সবগুলো নষ্ট হয়ে যাবে, বুঝছো? শুধু দুটো জিনিস থাকবে, একটা এন্ডোস্পার্ম আর একটা হচ্ছে ভ্রূণ। কেমন? মনে করো এটা একটা চাল। চাল তো একটা বীজ নাকি? তাহলে এই চালের নিচে দেখবে একটা অংশ থাকে একদম ছোট্ট। যখন চালটাকে ভাঙবা, খোলা থাকবে, যখন খুলবা নিচে দেখবে সাদা ধবধবে একটা অংশ থাকে, একদম ছোট্ট। যখন আমরা ভাত হিসেবে খাই চাল, তখন ওটা থাকে না, তার ভাঙানোর সময় এটা নষ্ট হয়ে যায়, বুঝছো? একদম নিচে যে অংশটা আছে, এইটা হইলো ভ্রূণ। আর এইটা বাদ দিয়ে বাকি যা আছে চালের অংশ সমস্তটাই হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। এখন কথা হচ্ছে এন্ডোস্পার্মের কাজ কি আর ভ্রূণের কাজ কি? যখন তুমি মাটিতে এই বীজটাকে লাগাবা, তখন কি ঘটনা ঘটবে? তখন যেটা ঘটবে, মাটিতে লাগানোর পরে বীজের এইরকম দুইটা অংশ তৈরি হবে, বুঝছো? উপরে একটা অংশ, নিচের একটা অংশ। কই থেকে তৈরি হয়? এটা ভ্রূণ থেকে। উপরে যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা মাটির উপরে গাছের যে অংশ দেখতে পাই। কি কি দেখতে পাই? শুট মানে কাণ্ড, পাতা, ফল, ফুল যা কিছু আছে। নিচে কোনটা দেখতে পাই? মূল। তাহলে এটা তৈরি করবে মূল, এটা তৈরি করবে হচ্ছে, বুঝছো? আর বাকি যে অংশটা আছে, এটার কাজ কি? তাদের শস্য ব্যান্ডোস্পার্মের কাজ। শস্য ব্যান্ডোস্পার্মের কাজ হচ্ছে এই যে ভ্রূণটা আছে, এটা তো মেন অংশ। এখন তুমি চিন্তা করো তো, তুমি যদি আজকে ধান নিয়ে আসো গাছ থেকে, তুমি কি আজকে ধান লাগাই ফেলবা? গাছ থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে লাগাবা, কিছুদিন পরে লাগাবো না? তাহলে ততদিন এই ভ্রূণ বেঁচে থাকবে কিভাবে? কি খাবে? সেই খাবারটা জোগাড় করে কে? খাবারটা জোগাড় করে হচ্ছে শস্য ব্যান্ডোস্পার্ম। শস্য ব্যান্ডোস্পার্মের কাজ হচ্ছে এই ভ্রূণটাকে খাবার দেওয়া, বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা দেখি পরিণতি। এই যে এতক্ষণ ধরে আমরা এখানে অনেক কিছু পড়লাম, কার কি পরিণতি হয় সেটা খুব ভালো করে বুঝো। আমরা একটা ফলের সাথে তুলনা করে তোমাকে এখানে বোঝাচ্ছি। ধরো এটা একটা আম,
তো এই একটা আমের একদম বাইরের যে স্তরটা আছে, বাইরের স্তরটা এইটা, এটা খোসা। মাঝখানে যে স্তরটা আছে এটা হলো বীজ, আর এই অংশ যেটা আছে এটা হলো ফ্লেশি অংশ যেটা আমরা খাই। বুঝছো? কোন থেকে কি কনভার্ট হয় দেখো। এইটা ছিল আমাদের স্ত্রী স্তবকের অংশ। এই স্ত্রী স্তবকের এই অংশটার নাম আমরা কি বলছিলাম? টোটালটার নাম আমরা বলছিলাম গর্ভাশয়। এই গর্ভাশয় কিসে কনভার্ট হয় জানো? এই গর্ভাশয় কনভার্ট হয় হচ্ছে এই গর্ভাশয়, প্রথম নাম্বার হচ্ছে গর্ভাশয়। আমরা পড়ে যাচ্ছি। গর্ভাশয় কনভার্ট হয় টোটাল ফলটাতে, যে ফলটা তুমি এখন দেখতে পাচ্ছ এই ফলে। যে গর্ভাশয় কনভার্ট হয় কিসে? ফলে। 2 নাম্বার, এই গর্ভাশয়ের মধ্যে এই যে অংশটা ছিল এটার নাম কি ছিল? এটার নাম ছিল ডিম্বক। ডিম্বক কিসে কনভার্ট হয়? ডিম্বক কনভার্ট হয় আমাদের সে কাঙ্ক্ষিত জিনিস, সেটা হচ্ছে বীজ। ওই বীজ, এইগুলো হচ্ছে বীজ। এটা ডিম্বক থেকে আসছে। বুঝছো? এখন এই ডিম্বকের মধ্যে কি কি ছিল দেখো তো। এই অংশে ছিল ভ্রূণ, এখানে ছিল হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে এই হলো বীজ, বীজের এখানে আছে ভ্রূণ, আর এই টোটালটা হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে এটার মধ্যে কি কি ছিল? এখানে ছিল হচ্ছে ডিম বা ডিম্বাণু। তাহলে ডিম্বাণু কিসে কনভার্ট হয়েছে? ভ্রূণে কনভার্ট হয়েছে। ডিম্বাণু বাদ দিয়ে আরেকটা জিনিস কনভার্ট হচ্ছে, সেটা কিসে? সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে এই সেকেন্ডারি নিউক্লিয়াস এটাও কনভার্ট হয়েছে। কিসে কনভার্ট হয়েছে বলতো? এটা কনভার্ট হয়েছে শস্যতে। শস্য বা কি? শস্য বা এন্ডোস্পার্মে। বুঝছো? বুঝা গেছে? আচ্ছা, এরপরে আর কি কি ছিল বলতো? এরপরে এখানে ডিমের সাথে 2টা কোষ ছিল, যার নাম আমরা বলছিলাম সহকারী কোষ। কি কোষ? সহকারী কোষ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে উপরে 3টা কোষ ছিল, মনে আছে? আমরা নাম বলছিলাম হচ্ছে প্রতিপাদ কোষ। কি হয়ে যাবে? একই কথা, নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে কিনা? তাহলে এই হচ্ছে আমাদের এই যে টোটাল প্রসিডিউর আমরা পড়লাম, সেখানকার শেষ পরিণতি। বোঝা গেছে? এই শেষ পরিণতি হইলো, হওয়ার পরে আমরা আবার এখানে ফেরত যাই। দেন এই ভ্রূণটা থাকলো, ভ্রূণের উপর একটা ভ্রূণ ধারক থাকলো, আর এই টোটালটা হয়ে গেল আমাদের এন্ডোস্পার্ম। দেন এইটা একটা বীজ, এই বীজটা দীর্ঘদিন ধরে সংরক্ষিত অবস্থায় থাকবে, যতদিন না সেটা আমরা মাটিতে লাগিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা এই যে অধ্যায়টা শেষ করলাম, আমরা যদি এটা একবার সামারি করি যে আমরা আসলে কি শেষ করলাম। সামারি হচ্ছে যে প্রথমে আসা জীব, জীবকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। তো আমরা এই অধ্যায়ে পড়বো শুধুমাত্র এই পার্টে, শুধুমাত্র পড়লাম কোনটা? উদ্ভিদ যে অংশটা আছে, উদ্ভিদ অংশটা। কথা বোঝা গেছে? উদ্ভিদের কোন অংশটা পড়লাম? উদ্ভিদের যে প্রজনন আছে, এই প্রজননকে আমরা 2 ভাগে ভাগ করলাম, যৌন, অযৌন। অযৌনর পার্ট আমরা ক্লাস 8-এ পড়ছি। এখানে আমরা কি পড়ছি? এখানে আমরা পড়ছি হচ্ছে যৌন অংশটা। যৌন অংশের মেইন টার্গেট কি ছিল? মেইন টার্গেট ছিল আমাদের বীজ। বীজ, সে বীজটা আমরা কি থেকে পাবো? সে বীজটা কিভাবে হবে? সে বীজটা পরিণত হইতে গেলে আমার কি লাগবে? একটা ফুল লাগবে। তোমরা যখন ফুল নিয়ে পড়বা তখন তোমাদের লেখা থাকবে একটা রূপান্তরিত বিটপ। বিটপ মানে কি জানো? বিটপ মানে হচ্ছে কাণ্ড। একটু আগে দেখাইলাম না তোমাকে, যেটা যদি একটা বীজ হয়, নিচের এটা ভ্রূণ অংশ, মাটিতে লাগাইলে উপরে একটা অংশ, নিচে একটা অংশ। উপরের যে অংশ এটাকে আমরা বলি হচ্ছে বিটপ, নিচের যে অংশ সেটা হচ্ছে মূল। তো উপরে যে বিটপটা তৈরি হলো, এই বিটপ থেকে পরবর্তীতে পাতা তৈরি হয় না, ওখান থেকে পরবর্তীতে ফুল, ফল তৈরি এবং বীজ তৈরি হয় না। তাহলে ফুল, ফল,
পাতা সবগুলো হচ্ছে রূপান্তরিত বিটপ বা কাণ্ড। বুঝছো? তাহলে এই ফুল পাইলাম, আমরা বললাম একটা ফুলের আদর্শ ফুলের কয়টা অংশ আছে সে প্রত্যেকটা অংশ পড়লাম। দেন আমরা বললাম হচ্ছে এই ফুলের দুইটা গুরুত্বপূর্ণ স্তবক, একটা পুংস্তবক একটা স্ত্রী স্তবক। পুংস্তবক থেকে কিভাবে পুং গ্যামেটের সৃষ্টি হয়, স্ত্রী স্তবক কিভাবে কিভাবে স্ত্রী গ্যামেটের সৃষ্টি হয়, দুটো গ্যামেট সৃষ্টি করলাম। তারপর তাদেরকে কাছাকাছি নিয়ে আসলাম, কি প্রক্রিয়া সেটা হচ্ছে কি পরাগায়ন। তারপর তাদেরকে মিক্সড করলাম, একসাথে হলো কি প্রক্রিয়ায় মিশে পাইলাম কি বীজ, সাথে আরো কি কি পাইলাম, ফল পাইলাম। বুঝছো? তাহলে এই হলো এসএসসি বায়োলজি চ্যাপ্টার 11 এর সেক্স প্লান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশনের টোটাল পার্ট। যদি মনোযোগ দিয়ে ক্লাসটা কেউ করো আর নোটটা করতে পারো, এইটার আর কোনো কনসেপ্ট বাকি নাই। বুঝছো? প্রত্যেকটা কনসেপ্ট আমরা একটা একটা করে ধরে ধরে তোমাকে শিখিয়েছি। যেগুলো বইয়ে আছে সেগুলো তো কভার করছি, কিছু কিছু কথা সেগুলো বইয়ে নাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো কভার করছি। বুঝছো? কাজেই যদি না বুঝো কোনো একটা অংশে, সেটা আবার দেখো, ভিডিওটা পজ করো, আবার দেখো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট ওপেন থাকবে, সেখানে গিয়ে কমেন্ট করবে, মনে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিনের জন্য সকলের জন্য আমার দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবা। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।